ওকে, সো আমরা যেহেতু আজকে টাস্ক 1 নিয়ে শুরু করছি, আর একটু আপনাদেরকে টাস্ক 1 সম্পর্কে আমি আজকে একটু ডিটেলস বলবো। সো খেয়াল করবেন, টাস্ক 1 জিনিসটা আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম, রিপোর্ট রাইটিং, তাই না? রিপোর্ট। সো আমরা আসলে রিপোর্ট রাইটিং বলতে কি বুঝি, এটা একটু আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি। আমি যদি আপনাকে বলি যে সকালবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এই অ্যাক্সিডেন্টটা কাউকে পাঠালাম রিপোর্ট করে আনার জন্য, প্রথমত আপনাদের মাথায় কি হবে বলেন তো? আপনারা কিন্তু অ্যাক্সিডেন্টটা যখন রিপোর্ট করতে যাবেন, তার মানে অ্যাক্সিডেন্টটাতে যেভাবে যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন, হয়তো একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন দিকে হয়েছে, কিভাবে হয়েছে, এগুলা কিন্তু আপনারা রিপোর্ট করে নিয়ে আসবেন, তাই না? আপনি কিন্তু কখনো এভাবে রিপোর্ট করবেন না যে আমার মনে হয় এটা হয়েছিল, অথবা ইন মাই ওপিনিয়ন আই থিঙ্ক দিস ইজ হোয়াট হ্যাপেন্ড, এটা কিন্তু আপনারা কখনো বলবেন না। কারণ কি, জিনিসটা কিন্তু রিপোর্ট, তাই না? ঠিক এমনভাবেই আমরা আইএলটিএস রিপোর্ট রাইটিংটা করে থাকি। এটার মানে আমাকে যা বলা হয়েছে সেটা আমি রিপোর্ট করব, এটার বাহিরে কিন্তু অন্য কিছু আমি রিপোর্ট করব না। অর্থাৎ আমার নিজের ওপিনিয়ন দেওয়ার স্কোপ কিন্তু এখানে নেই, আমি শুধুমাত্র চোখে যা দেখছি সেটা আমি রিপোর্ট করব। এবার এখানে বলে দেই যে চোখে দেখছি রিপোর্ট করব, অর্থাৎ এখানে আমার একটা ডায়াগ্রাম থাকবে বা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে আমার প্রশ্নটা থাকবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মানে আমার একটা গ্রাফ অথবা যে কোনো একটা ডায়াগ্রাম থাকবে, সেটা আমি যা দেখছি সেটাই আমি জাস্ট ইংলিশ ভাষায় ফুল সেন্টেন্স দিয়ে লিখব, সেটাকে আমি বলছি রিপোর্ট রাইটিং। ঠিক আছে? সো এখানে একটু খেয়াল করবেন, জেনারেল ইনস্ট্রাকশনসে আমি আগের দিন আপনাদেরকে বলে দিয়েছিলাম, বাট আরেকটা বার আমি জাস্ট রিভিশন করে দিই যে জেনারেল ইনস্ট্রাকশনে আমাদের এক্স্যাক্টলি কি করতে হয়। এখানে খেয়াল করবেন, আমাদের জেনারেল ইনস্ট্রাকশনস দেওয়া আছে টাস্ক 1 জন্য। 20 মিনিটস আর সাজেস্টেড টু ফিনিশ দিস টাস্ক, অর্থাৎ আমি 20 মিনিট টাইম পাবো এই টাস্কটা শেষ করার জন্য। এমন কিন্তু না যে 20 মিনিট পরে আমার খাতা নিয়ে চলে যাবে বা এমন কিছু, তা কিন্তু না। কিন্তু 60 মিনিটের যে আমার আইএলটিএস রাইটিং এক্সামটা আছে, আমাকে সাজেস্ট করা হয় যে টাস্ক 1 জন্য আমি 20 মিনিট ব্যয় করব, এর চেয়ে বেশি আমি টাইম নিব না। এটা কিন্তু ওনারা ভেবেচিন্তেই জিনিসে সাজেশনটা দেয়, ঠিক আছে? এই জন্য আমাদের কিন্তু প্রথম থেকে একদম মাইন্ডসেটটা ওভাবেই করে নিতে হবে যে 20 মিনিটের বেশি যাতে আমাদের কখনো টাইম না লাগে, আইদার 20 মিনিটস অর লেস দেন 20 মিনিটস, ফার্স্টলি। সেকেন্ডলি আমাকে ইনস্ট্রাকশনে বলে দিবে 150 ওয়ার্ড অ্যাটলিস্ট আমার কাভার করতে হবে। 150 ওয়ার্ড কাভার করা অনেকের মনে হচ্ছে এটা হয়তো অনেক বেশি লেখা, আসলে এটা কিন্তু বেশি লেখা না। 150 ওয়ার্ডস ইন 20 মিনিটস ইজ মোর দেন ফাইন। কিন্তু এখানে আরেকটা জিনিস মজার ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু আপনার কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। সেটা হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিংয়ে কোয়েশ্চেনের 2টা ভাগ থাকে, খেয়াল করবেন। সাপোজ প্রত্যেকটা জিনিসের তো একটা প্রশ্ন থাকে, তাই না? সো আমার টাস্ক 1 কোয়েশ্চেনটার আমার 2টা পার্ট থাকবে, 2টা পার্ট আমি পাবো। প্রথম পার্টটা হচ্ছে আমার প্রম্পট, যাকে অনেক সময় আমরা বলি যে আমাদেরকে কোনো ক্লু দেওয়া হয়েছে, ঠিক আছে? এটাকে আমরা বলি প্রম্পট। এবং দ্বিতীয় পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম, অর্থাৎ অঙ্কন করা যে পার্টটা আমাদের আছে। সো এই 2টা পার্ট আমরা পাবো আমাদের আইএলটিএস টাস্ক 1 কোয়েশ্চেনে। এখন খেয়াল করবেন, আমি 2টা পার্টের কথা কেন বলে নিলাম, আমার কিন্তু তার মানে এই অ্যান্সারটা করার জন্য এই 2টা পার্টটাই কিন্তু বুঝতে হবে। আমার প্রম্পটটাও আমার বুঝতে হবে, আমার ডায়াগ্রামটাও বুঝতে হবে। প্রম্পট জিনিসটা কি, এখানে কিন্তু আমার ডায়াগ্রামের উপরে ছোট্ট করে একটা ছোট্ট লাইনে বলে দিবে যে আমার ডায়াগ্রামটা কি। হয়তো বা আমাকে বলেছে যে বাংলাদেশে জুলাই মাসে এত বৃষ্টি হয়েছিল, কিন্তু অন্যদিকে সুইডেনে জুলাই মাসে এতটুকু বৃষ্টি হয়েছিল, এটা হয়তো একটা গ্রাফ দিয়েছে। সো প্রম্পট জিনিসটা কি করবে, বলে দিবে যে দ্য গ্রাফ বিলো শোজ দ্য রেইনফল ইন জুলাই ইন 2 কান্ট্রিজ। এই একটা সেন্টেন্সে দেখেন আমাদেরকে কিন্তু বলে দিল ডায়াগ্রামটা কিসের। সো সেটাকে আমরা কি বলছি, প্রম্পট। এবং দ্বিতীয় যে মানে প্রশ্নের দ্বিতীয় যে পার্টটা, সেটাকে আমরা কি বলছি, দ্য ডায়াগ্রাম ইটসেলফ, মানে যে চিত্রটা আমাদেরকে দেওয়া আছে এটা একটা গ্রাফ আকারে থাকবে, এটা মাথায় রাখবেন। এখন এটা গ্রাফ আকারে থাকতে পারে অথবা কোনো একটা অন্যভাবে ডায়াগ্রাম আকারে থাকতে পারে। আমরা প্রত্যেকটা টাইপ টাস্ক 1 কি আসতে পারে, কি ধরনের ডায়াগ্রাম আসতে পারে সবই পড়বো, প্রত্যেকটা জিনিসের প্রিপারেশনই আমরা নিয়ে রাখবো, ঠিক আছে? সো এই জন্য আমি এটা বলে নিলাম, কারণ আপনাকে যখন বলছে যে 20 মিনিটস আপনি ব্যয় করবেন এই সময়টাতে, এতটুকু সময়ে কিন্তু আপনার প্রম্পটটা আইডেন্টিফাই করতে হবে, ডায়াগ্রামটা বুঝতে হবে এবং 150 ওয়ার্ড কিন্তু আপনার লিখে শেষ করতে হবে, তাও প্রপারলি, যাতে মার্কসটা সিকিউর করা যায়।
ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখা খুব দরকার যে আমাদের আগে থেকেই এরকম করে প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে? সো এরপরে গেল আমাদের 150 ওয়ার্ড অ্যাট লিস্ট কথাটা কেন লেখা আছে জানেন? কারণ এটার যদি কম লিখি আমি, আমার মার্কস কিন্তু কাটা যাবে। অ্যাট লিস্ট বলতে মিনিমাম। সো আমাদেরকে কিন্তু একটা লোয়ার লিমিট দেওয়া আছে, একটা মিনিমাম লিমিট আমাদেরকে দিয়ে দিয়েছে। মিনিমাম লিমিট দেওয়া মানে আপার লিমিট আমাকে দেওয়া নেই, আমাকে বলে দেয়নি যে ম্যাক্সিমাম এত ওয়ার্ড তুমি লিখতে পারবা, বলেছে মিনিমাম এত ওয়ার্ড লিখতে হবে। সো 150 ওয়ার্ডের কম লিখলে 139 ওয়ার্ডও আমার লেখা যাবে না। 150 মানে 150, ঠিক আছে? 150 ওয়ার্ড লিখার পরে এরপরে বেশি আমি কতটুকু লিখবো? সাধারণত আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করি খুব বেশি লেখার দরকার নাই। কেন বলুন তো? কারণ আমি যত বেশি লিখবো তত বেশি কিন্তু আমার ভুল হওয়ার প্রবণতাটা বেশি, তাই না? সো আমি চেষ্টা করব যে আমার লেখাটা যাতে 150 থেকে 200-এর মধ্যে একদম কমপ্লিট হয়ে যায়। এক্সেস আমি 50 ওয়ার্ড বেশি লিখলাম, 50 ওয়ার্ড কিন্তু একদম কম, খুব বেশি না, কিন্তু 200 ওয়ার্ডের বেশি যাতে আমার না হয়। ব্রিটিশ কাউন্সিল আইডিপি আমাদেরকে বলে দেয়নি, বাট স্টিল আমি এটা হাইলি সাজেস্ট করব যে 200-র বেশি না লিখলেই ভালো। কারণ ওনারা যেহেতু একটা 150 ওয়ার্ডস অ্যাটলিস্ট আমাদেরকে একটা লিমিটেশন ওনারা দিয়ে দিয়েছে, আপার লিমিট না দিলেও তারা কিন্তু আমাদেরকে ক্লু দিয়েছে যে এই এরিয়াতেই তোমরা থাকো। সো আমরা 150টা যখন বারটা পার হয়ে যাবে আমরা 200-র বেশি লিখবো না, ঠিক আছে? এরপরে আমাদের একটু এখানে যে ছোট করে বলে দিই, আগের দিন আপনাদেরকে বলেছিলাম যারা ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন 2 ধরনের পরীক্ষা থাকে, একটা কম্পিউটার বেসড, একটা পেপার বেসড। রাইটিং দুইটাই একেবারে ধরন একই রকম, সব কিছু একই রকম, কোয়েশ্চেন টাইপও একরকম। শুধু কম্পিউটার বেসডে যেহেতু কম্পিউটারে বসে পরীক্ষা দিবেন, উপরে একটা ছোট করে টাইমার দেখাবে যে আপনার কতটুকু সময় গেল, খেয়াল করবেন এখানে একটা টাইমার দেখাবে। এবং দ্বিতীয়ত আপনার ওয়ার্ড কাউন্টটা শো করবে, অর্থাৎ 150 ওয়ার্ড লিখলেন না 130 ওয়ার্ড লিখলেন, সুন্দর করে কম্পিউটারের সফটওয়্যারের নিচে সেটা উঠবে, যেরকম মাইক্রোসফট ওয়ার্ডে এই জিনিসটা উঠে, তাই না? সেটা কিন্তু উঠতে থাকবে। কিন্তু পেপার বেসড এক্সামে, অর্থাৎ হাতে লিখে যারা এক্সাম দিবেন তারা কিন্তু এই ফ্যাসিলিটিটা পাবেন না। সো এই ফ্যাসিলিটিটা না পেলেও এটা কিন্তু খুব একটা অসুবিধা কখনোই হয় না, কেননা আমরা কিন্তু একটা চোখের আন্দাজ প্র্যাকটিস করতে করতে আন্দাজটা হয়ে যায় যে আমি যদি প্রত্যেকটা লাইনে হয়তো 10টা করে ওয়ার্ড লিখি, আমার 15 লাইন লিখলেই আই এম সেফ, 16 লাইন লিখলে আমি সেফ, অথবা আমি যদি 17-18 লাইনও লিখি আই এম সেফ। সো 150 হলেই হয়েছে। সো অনেকে মনে করতে পারেন আচ্ছা আমি কি পরীক্ষার মধ্যে বসে আবার গুনবো নাকি যে আমি 150টা ওয়ার্ড লিখলাম কি না? এটা আসলে করার দরকার হয় না, প্র্যাকটিস করতে করতেই অনেকের অভ্যাসটা হয়ে যায়। সো এটাই হচ্ছে মেইন ডিফারেন্সটা কম্পিউটার বেসড আর পেপার বেসডের। এটার বাহিরে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। এবং একটু আগে যেটা বললাম এই জিনিসটা হবে স্পেসিফিকলি একটা রিপোর্ট রাইটিং। এবং এখানে খেয়াল করেন আমি একটা কথা লিখেছি, রাইট অনলি হোয়াট ইউ সি, অর্থাৎ আমি যা দেখবো ডায়াগ্রামে আমি তাই লিখবো, আমার নিজের ওপিনিয়ন দেওয়ার, নো স্কোপ ফর ইয়োর ওন ওপিনিয়ন অর কনক্লুডিং রিমার্কস। নো স্কোপ বলেছি, তার মানে আমার কিন্তু কোনো সুযোগ নাই যে আমার নিজের ওপিনিয়ন কি মনে হয়, আমি একটা ডায়াগ্রাম দেখে আমি মনে করছি আচ্ছা এটা হয়তো এটা হয়েছে, হয়তো কথাটা যাতে না আসে, আই থিঙ্ক দ্যাট দিস হ্যাজ হ্যাপেন্ড, ইন মাই ওপিনিয়ন দিস হ্যাজ হ্যাপেন্ড, আই রেকন দ্যাট দিস হ্যাজ হ্যাপেন্ড, এটা কিন্তু বলা যাবে না। আমার এক্স্যাক্টলি আমি যা দেখছি সেটাই আমার স্টেটমেন্টে দিতে হবে। এবং আমি চেষ্টা করব যাতে কোনো পার্সোনাল প্রোনাউন এখানে না আসে। সো নো পার্সোনাল প্রোনাউন্স। আমি কি বুঝাতে পারলাম? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে টেক্সট বক্সে প্রশ্নটা করে রাখেন, এই প্রশ্নটা নিয়ে হয়তো আমরা পরে আবার ডিসকাস করে ফেলবো, ঠিক আছে? ওকে, সো নেক্সট আমি একটু চলে যাই। আজকে আমরা শিখব টাস্ক 1-এর জেনারেল স্ট্রাকচারটা কেমন হয়। আমরা যখন একটা এসে লিখি, আমরা কিন্তু হয়তো সবাই অনেক বড় হয়ে গেছি, কিন্তু আমরা কিন্তু প্রপার একটা এসে লিখা, বা আমরা এসএসসি এইচএসসি বা এই লেভেল ও লেভেলে যেটা কাজটা করতাম আমরা এসে লিখতাম, আমরা হয়তো তখন শিখেছিলাম যে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়, একটা কনক্লুশন লিখতে হয়, তাই না? এভাবেই শিখেছিলাম। কিন্তু আইএলটিএসের একটা রিপোর্ট রাইটিংয়ে যদিও আমাকে ব্রিটিশ কাউন্সিল কোনো স্ট্যান্ডার্ড কোনো স্ট্রাকচার বলে দেয়নি, তারপরেও এক্সপার্টরা অনেক চিন্তা ভাবনা করে এই স্ট্রাকচারটা দাঁড় করিয়েছে, এবং এটাই ওয়াইডলি গ্লোবালি অ্যাকসেপ্টেড যে স্ট্রাকচারটা কীরকম হয়। প্রথমত আপনাদেরকে এখানে ছোট করে বলে দিই, স্ট্রাকচারটা খুব সিম্পল একটা স্ট্রাকচার হয়। আমি প্রথমে বলে দিয়েছি নিজের ওপিনিয়ন দেওয়ার কোনো জায়গা এখানে থাকবে না, তাই না? তার মানে আমাদেরকে কিন্তু এখানে কোনো কনক্লুশন দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আমাদের এখানে কি কি থাকবে? একটা ইন্ট্রোডাকশন থাকতে হয়, একটা ওভারভিউ থাকতে হয়,
এবং ফাইনালি আমার মেইন প্যারাগ্রাফসগুলো থাকতে হয়। সো আমার কি কি থাকবে স্ট্রাকচারটার মধ্যে? টাস্ক 1 এর ইন্ট্রোডাকশন থাকবে, ওভারভিউ থাকবে এবং মেইন প্যারাগ্রাফসগুলো থাকবে। এবং আমি সাজেস্ট করব আপনারা অ্যাটলিস্ট 2টা প্যারাগ্রাফ লিখবেন, অ্যাটলিস্ট মানে একদম মিনিমাম 2টা প্যারা। আপনার যদি মনে হয় যে আপনি বডি প্যারাগ্রাফ 2টার বেশি লিখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি করতে পারবেন। মনে রাখবেন আপনাদের নিজেদের কাছেই অনেক ইজি হয়ে যাবে জিনিসটা, হয়তো 2টা-3টা ক্লাসের পরে আপনারাই বুঝবেন কোন এসেতে 3টা প্যারাগ্রাফ করা উচিত, কোনটাতে 2টা প্যারাগ্রাফ করা উচিত, কোন এসে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, আপনারাই এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, সো মেইন স্ট্রাকচারটা আরেকবার বলে দেই, একটা ইন্ট্রোডাকশন থাকবে, ওভারভিউ থাকবে এবং 2টা প্যারাগ্রাফ মিনিমাম থাকবে, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। এটাতে কোনো কনক্লুশন দেওয়ার দরকার নাই, আমার এন্ডিং স্টেটমেন্ট দেওয়া দরকার নেই, আমি একেবারে ধাপ করে জায়গা মতো জিনিসটা শেষ করে দিব। ঠিক আছে, সো ফার সো ক্লিয়ার? অলরাইট, নেক্সট আমরা চলে যাই, আমরা ইন ডিটেলস এখন ডিসকাস করব এক্স্যাক্টলি স্ট্রাকচারটা কীরকম হয়। প্রথমত আমরা দেখব, দেখেন ইন্ট্রোডাকশন নাম্বার এ। ইন্ট্রোডাকশন বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি? ইন্ট্রোডাকশন মানে কিন্তু হয়তো আমি যদি আমার একটা বন্ধুকে আরেকজনের সাথে যদি আমি করে দেই, এক সেকেন্ড, ওকে, সো আমি আমার একটা বন্ধুকে আরেকটা বন্ধুর সাথে যদি আমি ইন্ট্রোডিউস করে দিই, তার মানে আমি অবশ্যই এক বন্ধুকে আরেক বন্ধুর সাথে ইন্ট্রোডিউস করে যখন দিব, আমি কিন্তু আমার বন্ধুর সম্পর্কে এমন কোনো একটা তথ্য দিব যাতে আমার নতুন বন্ধুটা তার সম্পর্কে কিছু একটা জানে, তাই না? তার মানে কিন্তু আমি অজানা কোনো একটা ইনফরমেশন তাকে দিয়ে দিচ্ছি, দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাকশন। এটা কিন্তু ইউনিভার্সাল ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানেই কিন্তু অজানা কোনো একটা তথ্য বা মেইন একটা তথ্য দিয়ে দেওয়া যাতে আমার আর পরে কোনো প্রবলেম না থাকে। হয়তো সেই মানুষটার নাম, হয়তো সেই জিনিসটার নাম, কোনো একটা আমি আমার ছোট ভাইকে আমি একটা খেলনা দিচ্ছি, খেলনা হাতে ধরিয়ে দিয়ে কিন্তু আমি ওই জিনিসটার নামটা বলে দিব, এটাকে ইন্ট্রোডাকশন বলি আমরা। ঠিক একই রকম টাস্ক 1-এও কিন্তু সেম কাইন্ড অফ ইন্ট্রোডাকশন চলে। আমি এখানেও একই জিনিসই করব। এখানে আমরা কি করব, আমরা গ্রাফটাকে অথবা যে ডায়াগ্রামটা আমাদেরকে দিয়েছে সেই ডায়াগ্রামটাকে আমরা ইন্ট্রোডিউস করে দিব। সো খেয়াল করবেন প্রথমে কি বলা আছে, উই আর গোয়িং টু ইন্ট্রোডিউস দ্য গ্রাফ, দিস ক্যান ইনক্লুড দ্য ওভারভিউ সেগমেন্টেড below, or you can segment a different paragraph for the overview separately, the choice is yours. এখন যেই কথাটা ওভারভিউ এর কথা মনে আছে, আমি বলেছিলাম আমাদের 3টা পার্ট থাকবে, ইন্ট্রোডাকশন, ওভারভিউ এবং বডি প্যারাগ্রাফস। সো এখানে আমি যেটা বলতে চেষ্টা করছি যে আমাদের ওভারভিউ যে সেগমেন্টটা আছে সেটা ইন্ট্রোডাকশনের প্যারাগ্রাফের মধ্যেও আপনারা দিতে পারেন, চাইলে আপনারা ওভারভিউ এর জন্য আলাদা একটা প্যারাগ্রাফও করতে পারেন, এটা আপ টু ইউ। এবং একটু পরে আমি আপনাদেরকে ডিটেলসে বুঝাবো কেন 2টা একত্রও করা যায়, আবার কেন 2টা সেপারেট আপনি করতে চাইলেও করতে পারেন। ঠিক আছে, এখন বুলেট পয়েন্টসগুলোতে একটু মনোযোগ দিবেন। প্রথম বুলেট পয়েন্টসটা দেখেন, ইন দ্য ইন্ট্রোডাকশন উই ফার্স্টলি, মানে প্রথমত আমরা কি করব, ফার্স্টলি প্যারাফ্রেজ দ্য প্রম্পট গিভেন টু আস। প্যারাফ্রেজ শব্দটার অর্থ কি? প্যারাফ্রেজ শব্দটার অর্থ নিজের মতো করে কিছু বলা, তাই না? সো সেলফ এক্সপ্লেনেশন যেটাকে বলে, আমাদেরকে একটা জিনিস অলরেডি দেওয়া আছে, সেই জিনিসটাকে আমি যখন নিজের মতো করে বলবো সেটাকে আমরা বলি প্যারাফ্রেজ করা। আমরা হয়তো সবাই ইউনিভার্সিটি লেভেলে হয়তো পড়ে থাকলে থেকেছি, অথবা আমরা যেই লেভেলে পড়ি নাকি এডুকেশনে, অলওয়েজ খেয়াল করবেন আমরা কিন্তু কখনো মুখস্থ বিদ্যা কখনোই প্র্যাকটিস করতাম না বা পারসু করতাম না। আমরা কি করতাম, আমরা একটা জিনিস পড়তাম, পরে পরীক্ষার হলে ওই জিনিসটা যেই কথাটা মনে থাকতো সেটা নিজের মতো করে লিখতাম, সেটাকেই বলা হয় কিন্তু প্যারাফ্রেজ, নট কপি পেস্ট। প্রথমে আপনাদেরকে একটা কথা বলে নিয়েছিলাম, প্রম্পট কথাটার অর্থ কি মনে আছে? সেই প্রম্পটটা, প্রশ্নতে যেই প্রম্পটটা দেওয়া থাকবে সেটাই আমি আমার নিজের ভাষায় লিখব। অর্থাৎ প্রশ্নতে যদি আমার বলা থাকে দ্য গ্রাফ বিলো শোজ, আমি এটাতে বলতে পারি দ্য গ্রাফ ইলাস্ট্রেটস। শোজ আর ইলাস্ট্রেটস কথাটা কিন্তু একই, কিন্তু আমি কপি পেস্ট করলাম না, আমি জাস্ট প্যারাফ্রেজ করে দিলাম, আমি একটা সিনোনিম ব্যবহার করলাম। প্যারাফ্রেজ করার অন্যতম মজার বিষয় হচ্ছে, যদি আপনার কাছে নিজের মতো লিখতে না ভালো লাগে, একদম ডিরেক্টলি সিনোনিমস ব্যবহার করবেন, একদম একই জিনিস লিখবেন কিন্তু সিনোনিমস ব্যবহার করবেন, তাহলেই কিন্তু জিনিসটা প্যারাফ্রেজের কাজ হয়ে যাবে। অথবা আপনি নেগেটিভ ওয়ার্ডসও ইউজ করতে পারেন। ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ডস ইউজ করার মানে হচ্ছে, ধরেন যে জিনিসটা লেখা আছে লেজি, আপনি লিখলেন নট অ্যাক্টিভ।
রাইট? সো একই কথা, লেজি এবং নট অ্যাক্টিভ কিন্তু সেম টু সেম কথা, কিন্তু আমি একটা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করে আমি একই জিনিস বলছি, সেটাকেও আমরা প্যারাফ্রেজ বলতে পারি। সো আমি আইদার সিনোনিমসও ইউজ করতে পারি, আমি নেগেটিভ ওয়ার্ডও ইউজ করতে পারি, বা একদম পুরোপুরি নিজের ভাষায় জিনিসটা বলতে পারি। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট টার্গেট। সেকেন্ড বুলেট পয়েন্টটাতে দেখেন, we can use a variety of demonstrators such as illustrates, gives information about, provides information on, etc. এরকম কিছু দিয়ে আমরা আমাদের কোয়েশ্চেনটা, আমাদের অ্যান্সারটা একদম শুরু করতে পারি। এই জিনিসগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটর। অর্থাৎ আমি কি দেখতে পাচ্ছি, আমি হয়তো আমাকে প্রম্পটটাতে, প্রশ্নের প্রম্পটে বলা আছে দ্য গ্রাফ বিলো শোজ ব্লা ব্লা ব্লা, আমি লিখলাম দ্য গ্রাফ গিভস ইনফরমেশন অ্যাবাউট দিস, দ্য গ্রাফ প্রোভাইডস ইনফরমেশন অন দিস, অথবা দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দিস। আমি কি বুঝাতে পারলাম? অথবা আমি এটাও লিখতে পারি দ্য গ্রাফ ডেমনস্ট্রেটস দিস। একই কথা কিন্তু বলছি, প্রম্পটে প্রশ্নতে যা বলা আছে আমি উত্তরেও একই কথা বলছি, ইটস জাস্ট এমনভাবে বলছি, কিছু এমন ডেমনস্ট্রেটর দিয়ে বলছি যে মনে হচ্ছে আমি আলাদা কথা বলছি। গেল। থার্ড বুলেট পয়েন্টটাতে খেয়াল করেন, উই ইন্ট্রোডিউস দ্য এলিমেন্টস অর ক্যাটাগরিজ অফ দ্য প্রম্পটস। একটু আগে একটা কথা, মজার কথা আমি বলেছিলাম যে আমরা যখন একজন আরেকজনকে অথবা একটা জিনিস অথবা অন্য একটা মানুষকে ইন্ট্রোডিউস করাই দিই, আমরা তার বেসিক কথাটা অথবা তার অজানা, যে অন্য একটা মানুষের কাছে অজানা যে জিনিসটা থাকে আমরা সেটা দিয়ে ইন্ট্রোডিউস করাই দিই। হয়তো তার নাম দিয়ে করিয়ে দিই, অথবা আমাদের ছোট ভাই বোনকে হাতে একটা খেলনা দিয়ে বলে দিই যে এই খেলনাটা হচ্ছে এই কাজের জন্য, সেটাকে কিন্তু আমরা এলিমেন্টস অর ক্যাটাগরিজ বলছি। এটা কিন্তু আপনার গ্রাফ আকারে সেটা দেশের নাম হতে পারে, কোনো কিছুর আইটেমের নাম হতে পারে, কয়টা আইটেম নিয়ে আপনার গ্রাফটা করা হয়েছে সেটা হতে পারে, আপনার এক্স অ্যাক্সিসে কী নিয়ে কথা বলা, ওয়াই অ্যাক্সিসে কী নিয়ে কথা বলা এটাও হতে পারে। আপনি এই জিনিসগুলো ব্র্যাকেটের মধ্যে দিয়েও বলতে পারেন, একটা সেন্টেন্সের মধ্যেও দিতে পারেন। এক্সাম্পল দিলে আপনার কাছে আরও সুবিধা হয়ে যাবে, আরও ইজি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। জাস্ট এখন একটু মাথায় রাখেন, প্রথম কাজ যে প্রম্পটটা দেওয়া আছে প্রশ্নের প্রম্পটটাই একদম প্যারাফ্রেজ করা, দ্বিতীয়ত যে এলিমেন্টসগুলো থাকবে গ্রাফের মধ্যে সেগুলোকে আমরা ইন্ট্রোডিউস করিয়ে দিব। থার্ড, এরপরে ফোর্থ ইয়াতে চলে যাই, আমরা বুলেট পয়েন্টে চলে যাই। ফোর্থ বুলেট পয়েন্টে কি আছে, উই ক্যান ইনক্লুড স্পেশাল অর মেনশনেবল ফ্যাক্টস included in the prompt or the diagram such as the unit of measurement, সেটা কারেন্সি হতে পারে, ওয়েইং স্কেল হতে পারে, এটসেট্রা। সাপোজ আমার গ্রাফে কি বলা আছে, এনার্জি নিয়ে কথা বলা। এনার্জির আমরা কিন্তু হয়তো গ্রাফটা দেখে এনার্জির ইয়াটা দেখলাম, ইউনিটটা কি দেখলাম, জুল হতে পারে, কিলোওয়াট পার আওয়ার হতে পারে, অনেক কিছু। এনার্জি তো অনেক কিছু দিয়ে মাপা হয়। এই স্পেশালি এই যে মাপার কিলোওয়াট আওয়ার অথবা জুল কথাটা বারবার কিন্তু আমার প্যারাগ্রাফে আমার বলতে হবে। সো আমি যেহেতু গ্রাফে এই ইউনিটটা দেখছি, আমি ইন্ট্রোডাকশনে একটা ছোট লাইনে কিন্তু এটা বলে দিতে পারি যে দ্য ইউনিট অফ মেজারমেন্ট ইজ কিলোওয়াট আওয়ার, অথবা দ্য ইউনিট অফ মেজারমেন্ট ইজ টাকা, ইউনিট অফ মেজারমেন্ট ইজ পাউন্ড, ইউনিট অফ মেজারমেন্ট ইজ ইউএস ডলার্স। এটা আমি কিন্তু ছোট করে বলে দিতে পারি, এটাও একটা ইন্ট্রোডাকশনের একটা পার্ট। সো আইডিয়ালি আমার 1 থেকে 2 সেন্টেন্স হয়, এটার চেয়ে বেশি হয় না। এটা কেন বলছি, আপনাদের মনে হবে যে এত কিছু আমি এতক্ষণ বললাম যে এত কিছু আমার ইনক্লুড করতে হবে ইন্ট্রোডাকশনে, এত কমে কিভাবে সম্ভব? এত কমেই সম্ভব। কেন জানেন? কারণ আমরা কিন্তু সেন্টেন্সগুলো লম্বা করব, বড় করব, কিন্তু কম সেন্টেন্স লিখব। লম্বা করব, বড় করব কি দিয়ে? ছোটবেলায় পড়েছিলাম কনজয়নিং ওয়ার্ডস অথবা কনজাংশনস দিয়ে, কানেক্টিং ওয়ার্ডস দিয়ে, এবং কমপ্লেক্স স্ট্রাকচার আমি করব। আমি অ্যান্ড কথাটা ব্যবহার করতে পারি, ওয়াইল কথাটা ব্যবহার করতে পারি, ওয়েরাস কথাটা ব্যবহার করতে পারি, রাইট? এরকম অনেক কিন্তু অহরহর কানেক্টিং ওয়ার্ডস আছে, যেটা আমি একটা সেন্টেন্স ছোট 2-3টা সেন্টেন্স বানাই, ওইগুলাকে 2টা সেন্টেন্স 3টা সেন্টেন্স না বানাই 1 সেন্টেন্স বানাই দিতে পারবো এইসব কানেক্টিং ওয়ার্ডসের মাধ্যমে। তাহলে আমার সেন্টেন্সটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে, এবং আমি খুবই ভালোভাবে কিন্তু কনজয়নিং সেন্টেন্সগুলো বা কানেক্টিং সেন্টেন্সগুলো ইউজ করতে পারছি। এটাতেও কিন্তু আইএলসের অনেক বেশি মার্কস ক্যারি করে। আপনি সেন্টেন্সটাকে যত কমপ্লেক্স স্ট্রাকচারে ব্যবহার করতে পারবেন তত কিন্তু আপনার লাভ হবে। ঠিক আছে? অলরাইট, সো এইটা গেল আমাদের ইন্ট্রোডাকশনের পার্ট। ইন্ট্রোডাকশনে আমি কি লিখবো আরেকটাবার রিভিউ দিই। 1 থেকে 2 সেন্টেন্সের একটা ইন্ট্রোডাকশন হবে। প্রথম কাজ হবে, যেই প্রম্পটটা দেওয়া থাকবে প্রশ্নে সেই প্রম্পটটাতেই আমরা প্যারাফ্রেজ করব সিনোনিমসের মাধ্যমে অথবা নেগেটিভ ওয়ার্ডসের মাধ্যমে। দ্বিতীয় কাজটা করব, গ্রাফের যে এলিমেন্টসগুলো আছে ওই এলিমেন্টসগুলো কি কি এটা মেনশন করে দিব। তৃতীয় কাজটা কি হবে, আমাদের যদি কোনো ইউনিট স্পেশাল দেওয়া থাকে গ্রাফের, ওই ইউনিটটা আমরা মেনশন করে দিব।
ক্লিয়ার সো ফার? ঠিক আছে, সো নেক্সট আমরা চলে যাই ওভারভিউটা। প্রথমেই বলে দেই ওভারভিউটা কিন্তু ইন্ট্রোডাকশনারি একটা পার্ট, এটা কোনো ভিন্ন পার্ট না। কিন্তু অনেকেই পছন্দ করেন ওভারভিউ আলাদা একটা প্যারাগ্রাফ দিতে, এটাতে কোনো অসুবিধা নাই। আপনার যদি মনে হয় আপনি ওভারভিউ আরেকটা প্যারাগ্রাফে লিখবেন, প্রথমে ইন্ট্রোডাকশনের প্যারাগ্রাফ দিয়ে আরেকটা প্যারাগ্রাফে ওভারভিউটা দিবেন, সেটা করতে পারেন। অথবা আপনার যদি মনে হয় আমার ওভারভিউ তো মাত্র এক লাইনের ওভারভিউ হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু ইন্ট্রোডাকশনের সাথেই এই জিনিসটা দিয়ে দিতে পারেন, এটাতেও কোনো সমস্যা নাই। ওভারভিউ জিনিসটার মানে কি? ওভারভিউ কথাটার মানেই কিন্তু আমি চোখে যেটা দেখছি, চোখের আন্দাজ, তাই না? বা আমার সবচেয়ে চোখে যে জিনিসটা ধরতেছে সেটাকে কিন্তু আমি ওভারভিউ বলি। সো ওভারভিউটা যেটা, দিস শুড হ্যাভ দ্য ওভারঅল এসেন্স অফ দ্য গ্রাফ, দ্যাট ইজ দ্য কম্প্যারেটিভস অ্যান্ড সুপারলেটিভস ফাউন্ড ইন দ্য ভিজুয়ালস। যেই গ্রাফটা দেওয়া আছে সেই গ্রাফটার কম্প্যারেটিভ অথবা সুপারলেটিভ যেই জিনিসগুলা সবচেয়ে বেশি সবচেয়ে কম, সে যেই স্লোপটা, গ্রাফের স্লোপটা দেখছি কিছু জিনিস কমেই যাচ্ছে, কিছু জিনিস বেড়েই যাচ্ছে, অথবা এক দেশ থেকে আরেক দেশে মানুষ গিয়েছে এরকম একটা গ্রাফ দিল, সবচেয়ে বেশি কোন দেশে গেল, সবচেয়ে কম কোন দেশে গেল, রাইট? জুলাই মাসে বাংলাদেশে এতগুলো রেইন হলো কিন্তু সুইডেনে হলো না, কিন্তু জানুয়ারি মাসে সুইডেনে এতগুলো বৃষ্টি হলো, বাংলাদেশে কিছুই হলো না। সো খেয়াল করেন কম্পারেটিভস এবং সুপারলেটিভস মানে কি? সবচেয়ে বেশি সবচেয়ে কম। একটা গ্রাফের দিকে তাকানো মাত্র কিন্তু আমার চোখে একটা জিনিস, মানে চোখে ধরবে একটা জিনিস, এই যেই জিনিসগুলো, যেই পয়েন্টগুলো আমার চোখে ধরবে, যেগুলোকে আমরা বলি হাইলাইটিং পয়েন্টস, এগুলাই আমার ওভারভিউ। আমার প্রত্যেকটা গ্রাফের প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি কিন্তু বলার কোনো প্রয়োজন নাই, আমি শুধুমাত্র চোখে পড়ছে যেই জিনিসগুলা, মেইন পয়েন্ট যেইগুলা, সেগুলাই কিন্তু আমি রিপোর্ট করব, তার বেশি আমি রিপোর্ট করব। ম্যাম কথা মনে হয় কেটে কেটে আসছে খুব সম্ভবত, আমার তো নেটওয়ার্কে মনে হয় সমস্যা নেই। আচ্ছা, আমাকে একটু অন্য কেউ বলবেন আমার কথা কি কেটে আসছে কিনা? না আপু, আমার জন্য ঠিক আছে। আচ্ছা, সম্ভবত এখন একটু ঠিক হয়ে যাবে, একটু খেয়াল করেন। ওকে, নেক্সট যেটা আমরা করব, আমরা প্রথমত ওভারভিউটা যে আমাদের আছে এটা কিন্তু আমাদের টাস্ক 1-এর জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আমি একদম যখন আমাদের শেষ হয়ে যাবে তখন দেখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে তারা কি কি দেখে মার্কিংটা করে। এখানে টাস্ক রেসপন্সের একটা মার্কিং থাকে এবং টাস্ক রেসপন্সের 25% মার্কটাই কিন্তু থাকে একটা ভালো ওভারভিউ থাকার উপরে। সো ওভারভিউটা থাকাটা কিন্তু এতটাই ইম্পর্টেন্ট। সো খেয়াল করবেন ওভারভিউটা যাতে লোকেট করতে পারে আমার এক্সামিনার, এটাই আমার প্রথম কাজ, যে আমি লিখতে পারি কি পারি না, আমার ওভারভিউ যাতে থাকে এবং আমার এক্সামিনার জানে জিনিসটা দেখতে পারে। সেটার জন্য আমরা কি করব, আমরা ওভারঅল কমা কথাটা দিয়ে শুরু করব। সো আমার সেন্টেন্সটা শুরুই হবে ওভারঅল কমা ডট 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 ডট, সো দ্যাট দ্য এক্সামিনার ক্যান ফাইন্ড ইট ইজিলি। খেয়াল করবেন আপনারা যখন স্যাম্পলসগুলো দেখবেন, আমি তো অনেক স্যাম্পল দেখাবো আপনাদেরকে, স্যাম্পলে খেয়াল করবেন অনেকেই ওভারঅল কথাটা ইউজ করেন না, তারা এটা ইগনোর করে যান। তারা হয়তো অনেক সময় লিখেন যে ইট ক্যান বি সিন দ্যাট, অথবা ইট ক্যান বি অবজার্ভড ফ্রম দ্য গ্রাফ দ্যাট, এই কথাটা বলে। ঠিক আছে, এই কথাগুলো বললেও হয়তো এটাই ওভারভিউ, এটাও আইডেন্টিফাই করা যায়, কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যে ওভারঅল কথাটা যদি আমি বলে দিই তাহলে কিন্তু একটা সেফ সাইডে থাকা যায়, তাই না? আমি কোনো রিস্ক নিলাম না, আমার এক্সামিনার এই ওভারঅল কথাটা দেখেই আমি বুঝবে যে এখানে আমার ওভারভিউটা আছে। সো রিস্ক অ্যাভয়েড করার জন্য ওভারঅল কমা এই স্ট্রাকচারটা দিয়ে আমি আমার ওভারভিউটা স্টার্ট করব। অলরাইট, এখন আমরা চলে আসি আমাদের বুলেট পয়েন্টসে। প্রথমত দিস কনসিস্টস অফ দ্য কি ফিচার্স, আমি একটু আগে বলে নিয়েছিলাম তাই না, কি ফিচার্স থাকবে এটার মধ্যে। সো কি ফিচার্স বলতে কি আমি বলছি, হাইয়েস্ট অথবা লোয়েস্ট, রাইট, মোস্ট অথবা লিস্ট। গ্রাফটার দিকে তাকালেই যে জিনিসটা সবচেয়ে চোখে পড়ছে সেটাই আমার কি ফিচার, নট এভরিথিং, প্রত্যেকটা খুঁটিনাটি। আমার জানুয়ারি এবং জুলাই হচ্ছে গ্রাফের পিক, সবচেয়ে বেশি সব কম হয়তো আমি একটা গ্রাফে দেখতে পাচ্ছি। ফেব্রুয়ারিতে কি হলো, মার্চে কি হলো, এপ্রিলে কি হলো, এগুলোও দেওয়া আছে, বাট এগুলো কিন্তু আমার জন্য জরুরি না। আমার জন্য জরুরি কি, হাইয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট, সুপারলেটিভগুলাই, যে জায়গায় আমি কম্প্যারিজন করতে পারবো সেগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। সো সেগুলো আমি ওভারভিউতে হাইলাইট করব। সেকেন্ড বুলেট পয়েন্টটাতে খেয়াল করবেন, উই ডু নট ইউজ এনি ম্যাথমেটিক্যাল এভিডেন্সেস টু সাপোর্ট দিস। তার মানে কি, আমার এটা বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই যে গ্রাফের কোন মাসে কতটুকু পানি গেল, কত লিটার রেইনফল হলো।
কত টাকা ব্যয় হলো কোন বছরের কোন মাসে, এটা আমার বলার দরকার নাই। কোনো ম্যাথমেটিক্যাল ডেটা আমার এখানে দেওয়ার প্রয়োজন নাই। আমি শুধুমাত্র শব্দ ব্যবহার করব, ঠিক আছে? শব্দ ব্যবহার করে আমি বুঝাই দিতে চেষ্টা করব যে আমার মেইন পয়েন্টগুলো কি। আমি কি বুঝাতে পারছি? ওকে, সো আমার কথা কি একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কেউ কি একটু ভেরিফাই করবেন? জি আপু ঠিক আছে। আচ্ছা, লাইক মানে ওই যে ম্যাথমেটিক্যাল ডেটাটা মানে আমি জাস্ট কথাটা লিখবো কিন্তু কোনো জি এক্সাক্ট নাম্বার লিখবো না। এক্স্যাক্টলি আমি কোনো নাম্বার দিব না, কোনো ফিগার্স দিব না, ঠিক আছে? দেখেন নিচে আমি বড় করে লিখে দিয়েছি নো ফিগার্স, কোনো ফিগার্স দিব না। ওভারভিউতে কোনো ফিগার্স থাকবে না, কোনো ম্যাথমেটিক্যাল ডেটা থাকবে না, কিছু থাকবে না। ওখান থেকে কোড করতে পারবো না। এক্স্যাক্টলি, ওখান থেকে কোট করার দরকার নেই। আপনি শুধু বলবেন ইট ক্যান বি সিন দ্যাট, অথবা ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট জুলাই মাসে সবচেয়ে হাইয়েস্ট, জুন মাসে সবচেয়ে লোয়েস্ট, দ্যাট ইজ ইট। কোনো জুলাই মাসে কতটুক লোয়েস্ট, কত লিটার, কত কি, কত কেজি, হ্যান ত্যান এগুলো কিচ্ছু বলার দরকার নেই। নো নাম্বারস, অনলি ওয়ার্ডস। অলরাইট, তারপরে থার্ড বুলেট পয়েন্টে চলে আসি। উই মার্ক দ্য সুপারলেটিভস অর দ্য আই ক্যাচিং ফ্যাক্টস অ্যাবাউট দ্য ডায়াগ্রাম। এটা আমি বারবারই বলছি, এখানে স্পেশাল কিছু বলার নাই। আমি হাইয়েস্ট এবং লোয়েস্ট, অথবা যে জায়গাটায় হয়তো গ্রেটেস্ট অথবা স্মলেস্ট, এবং রাইজিং অর ফ্লাকচুয়েটিং পয়েন্ট, অর্থাৎ যে জিনিসটা বাড়ছে কমছে, অথবা বাড়ছে কমছে যে জিনিসটা, আমার গ্রাফের স্লোপটা কোথায় বাড়লো, আমার গ্রাফের স্লোপটা কোথায় কমলো, এই জিনিসগুলো আমি যদি আমার চোখে পড়ে সেটাই আমি ওভারভিউতে দিব, না হলে আমি দিব না। ওভারভিউটা খুবই ছোট হয়, ম্যাক্সিমাম 2টা সেন্টেন্সের হয়, এর বেশি হয় না। ম্যাম এই যে লাস্টের পার্টটাতে যে আই ক্যাচিং যে জিনিসগুলো আমি দিব লাইক সুপারলেটিভ, মনে করেন যে কোনো মাসের টেম্পারেচারের কথা বলা আছে, তো আমি বলবো যে এই মাসের টেম্পারেচারটা এরকম লোয়েস্ট ছিল, ওই মাসে হাইয়েস্ট ছিল। কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মটা আমি ওখানে ইউজ করব না। মানে সুপারলেটিভকে আই ক্যাচিং এর ক্ষেত্রেও সেম হবে, মানে ম্যাথমেটিক্যাল কোনো এভিডেন্স আমি ইউজ করব না। কোনো ম্যাথমেটিক্যাল কিছু আমি এখানে দিব না, আমি ওভারভিউতে শুধু। কিন্তু আমি বলতে পারবো ইট ক্যান বি সিন দ্যাট ইন দ্য মান্থ অফ জানুয়ারি দ্য টেম্পারেচার ইজ লোয়েস্ট, ইন দ্য মান্থ অফ জুলাই টেম্পারেচার হাইয়েস্ট, এইভাবে বলবো। পারফেক্ট, হ্যাঁ এইভাবে বলবেন, একদম পারফেক্ট। সো এইভাবে আপনি বলবেন, কোনো ম্যাথ ইউজ করবেন না, হাইয়েস্ট লোয়েস্ট এই কথাগুলো দিয়ে ইউজ করবেন, ঠিক আছে? সুপারলেটিভগুলো দিয়ে আমি ব্যবহার করে আমি বুঝাই দিব। সো এটা হচ্ছে আমার ওভারভিউয়ের পার্ট থাকবে। সো আমি আরেকটুবার রিভিউ দিয়ে দিই। ওভারভিউটা আমার ইন্ট্রোডাকশনের একটা পার্ট, কিন্তু আমি যদি মনে করি যে আমার ওভারভিউটা হালকা বড় হবে, হয়তো 2টা সেন্টেন্স হতে পারে, খুব বেশি দরকার হলে 3 সেন্টেন্স। সাধারণত কখনোই 3 সেন্টেন্স হয় না, না করাটাই বেটার। ম্যাক্সিমাম যদি 2 সেন্টেন্স হয়ে যায়, সেক্ষেত্রে আমি কিন্তু ইচ্ছা করলে আরেকটা প্যারাগ্রাফে ওভারভিউটা দিতে পারি, ঠিক আছে? আমার ওভারভিউটা শুরু হবে ওভারঅল শব্দটা দিয়ে, এবং ওভারভিউতে আমি কোনো ম্যাথমেটিক্যাল ডেটা ইউজ না করে, শুধুমাত্র শব্দ ব্যবহার করে, কোনো ফিগার্স ব্যবহার না করে বুঝিয়ে দিব যে আই ক্যাচিং দিকগুলো কোনটা, হাইয়েস্ট পয়েন্টটা কি, লোয়েস্ট পয়েন্টটা কি, সবচেয়ে চোখে পড়ছে কোন জিনিসটা, এইটা আমি বুঝিয়ে দিব। দিস ইজ আওয়ার ওভারভিউ। থার্ডে আমরা চলে যাই আমাদের বডি প্যারাগ্রাফ কি। এখন আমরা চলে আসবো আমাদের মেইন এসেতে, রাইট? সো আমাদের এসের সোফার আমি দেখলাম 2টা জিনিস, ইন্ট্রোডাকশন, ওভারভিউ। এখন আমরা চলে আসবো বডি প্যারাগ্রাফে, অর্থাৎ আমাদের মেইন এখন ডিসকাশন পয়েন্টটা। ডিসকাশন পয়েন্টটা কিন্তু কিসের উপর ডিপেন্ড করবে জানেন? পুরাপুরি ডিপেন্ড করবে আমি ওভারভিউতে কোন জিনিসগুলো নিয়ে কথা বললাম, হাইয়েস্ট লোয়েস্ট নিয়ে। সো ডিসকাশন পয়েন্ট মানে কিন্তু এইটা না যে পুরা গ্রাফের প্রত্যেকটা জিনিস আপনার বলতে হবে, নো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। এটা যদি আপনাকে কেউ বলে গ্রাফটাকে সারাক্ষণ এক্সপ্লেন করতে হবে, দ্যাট ইজ অলসো রং। বডি প্যারাগ্রাফে শুধু সেই জিনিসগুলোরই ডিসকাশন, মানে এক্সটেন্সিভ ডিসকাশন থাকবে যে জিনিসটা অলরেডি আমি ওভারভিউতে বলেছি। ডিফারেন্সটা কি হবে? বডি প্যারাগ্রাফের প্রত্যেকটা সেন্টেন্সের সাথে আমি এখন ডেটা দিব, প্রত্যেকটা সেন্টেন্সের সাথে আমি ম্যাথমেটিক্যাল এভিডেন্স দিব। এখন আমি একটা মজার জিনিস আপনাদেরকে শিখাই। বডি প্যারাগ্রাফ কেন 2টা হবে মিনিমাম? আমাকে কি কেউ একটা গেস করে বলতে পারবেন যে কেন আমি বলছি যে মিনিমাম 2টা দেওয়া উচিত আমার? একটা হাইস্টের হবে, একটা লোয়েস্টের। ভেরি গুড, এক্সিলেন্ট আপু, পারফেক্ট অ্যান্সার। আমার এটা কিন্তু কেন আমি করছি? কম্প্যারিজনের জন্য। মনে রাখবেন আমার রিপোর্টটা কিন্তু আমাকে আইএলটিএস করতে দিচ্ছে, যাতে তারা দেখতে পারে যে আমি কম্প্যারিজন, কন্ট্রাস্ট এইসব করতে পারি কিনা, ঠিক আছে? সো বডি প্যারাগ্রাফ 2টা ছাড়া কিন্তু আমরা কোনো কিছুর কম্প্যারিজন করতে পারি না। এই জন্য একটা প্যারাগ্রাফে যদি আমি হাইয়েস্ট নিয়ে কথা বলি, আর একটা প্যারাগ্রাফে আমি লোয়েস্ট নিয়ে কথা বলবো। একটা প্যারাগ্রাফে যদি আমি মোস্ট নিয়ে কথা বলি, আর একটা প্যারাগ্রাফে আমি লিস্ট নিয়ে কথা বলবো। এটাই নিয়ম। এটাকে আমরা ক্যাটেগরাইজেশন বলি, অথবা একটা ডেকোরেশন করবো এমনভাবে যে জিনিসটা আমি গুছিয়ে ডেকোরেশন করছি, হাইয়েস্ট এবং লোয়েস্ট। সো খেয়াল করুন, ডিফারেন্সটা দেখাতে হবে। এক্স্যাক্টলি।
এক্স্যাক্টলি ডিফারেন্সটা দেখাতে হবে, কিন্তু আমি দুইটাকে ডিরেক্টলি ডিফারেন্স না দেখাই, প্যারাগ্রাফ ওয়াইজ আমি ডিফারেন্সটা দেখাবো। এখন আমি বুলেট পয়েন্টসে চলে যাই। দেখেন প্রথমত, উই প্রোভাইড স্পেসিফিক ডিটেলস টু ইচ সেন্টেন্স উই ক্রিয়েট অ্যান্ড উই মাস্ট প্রোভাইড ফিগার্স ফর এভরি ইনফরমেশন উই ইনক্লুড। প্রথম প্যারাগ্রাফে আমি যদি এখন বলি যে জানুয়ারি মাসে রেইনফল সবচেয়ে বেশি হলো সুইডেনে, বাংলাদেশে সবচেয়ে কম হলো, ঠিক আছে আমি এই কথাটা বললাম। সেকেন্ড প্যারাগ্রাফে গিয়ে কিন্তু আমার জুলাই মাসের কথা বলতে হবে। জুলাই মাসে দেখা গেল অন্যদিকে বাংলাদেশে অনেক বেশি হলো কিন্তু সুইডেনে একদমই হলো না। এইটাকে আমরা বলি কম্প্যারিজন। দুইটা দেখেন প্যারাগ্রাফ আমি ডিভাইড করে নিলাম, ক্যাটাগরাইজ করে নিলাম যাতে আমার জিনিসটা গুছানো লাগে, কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের সাথেই কিন্তু আমার ফিগার্স দিতে হবে। এই কাজটা আমরা ওভারভিউতে করিনি, সেটা আমরা বডি প্যারাগ্রাফে করব। সো বডি প্যারাগ্রাফে আমি যখন প্রথম প্যারাগ্রাফে বলছি যে জানুয়ারি মাসে সুইডেনে সবচেয়ে বেশি দেখা গিয়েছে বৃষ্টি হয়েছে, অর্থাৎ এত 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 লিটার বৃষ্টি হয়েছে ব্লা 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 এই মাসে, বুঝাতে পারলাম? তো প্রত্যেকটা সেন্টেন্সের সাথে কিন্তু আমার ম্যাথমেটিক্যাল ডেটা যাবে। আমি আপনাদেরকে এক্সাম্পলটা দেখাচ্ছি, আরও ইজি হয়ে যাবে আপনাদের জন্য। সেকেন্ড বুলেট পয়েন্টটাতে চলে যাই। উই ইউজুয়ালি ট্রাই টু গ্রুপ ডেটা টুগেদার। খেয়াল করবেন আপনাদেরকে কিন্তু অনেক ডেটা দেওয়া হবে, এটা ভয়ের কিছু না। যত ডেটা তত মজা, কারণ যত ডেটা আপনি নিজের মতো করে ইচ্ছা মতো করে গুছাতে পারবেন। যখন আমরা গ্রুপ করি ডেটাটা, আমরা একটা প্যাটার্ন অনুযায়ী গ্রুপ করি। যেরকম আমাকে যদি বলা হয় যে 3টা ভিডিও গেমের কথা বলা হয়েছে যেটা ছোট বাচ্চারা এখন অনেক খেলে, পাবজি একটা, ফ্রি ফায়ার একটা, আর যে কোনো আরেকটা যে কোনো একটা জিনিস হতে পারে। দেখা গিয়েছে যে ছেলে বাচ্চারা জানুয়ারি মাসে পাবজি আর ফ্রি ফায়ার সবচেয়ে বেশি খেলে, মেয়ে বাচ্চারা বারবির একটা গেম কম খেলে জানুয়ারি মাসে। জুলাইতে গিয়ে দেখা গেল পাবজি আর ফ্রি ফায়ারের পপুলারিটি অনেক কমে যাচ্ছে, কিন্তু মেয়ে বাচ্চারা ওই জুলাই মাসে গিয়ে বারবি অনেক বেশি খেলতেছে। সো খেয়াল করবেন, প্যাটার্নটা খেয়াল করবেন, দুইটা জিনিস কিন্তু সিমিলার, পাবজি এবং ফ্রি ফায়ার এই দুইটা গেম কিন্তু সিমিলার একটা প্যাটার্নে আছে। সো এই দুইটাকে আমরা একসাথে গ্রুপ করে রাখবো, ক্যাটাগরাইজ করে রাখবো। এবং অন্যদিকে একদম অপোজিট যে জিনিসটা, পক্ষান্তরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বারবি, সো ওইটা আমরা আরেকটা প্যারাগ্রাফে রাখবো। এটাকে আমরা বলি গ্রুপ ডেটা টুগেদার। যখনই আমরা প্যাটার্ন দেখে ফেলবো, আমরা ওই কিছু আইটেমসগুলোকে একসাথে গ্রুপ করে নিব। এটাতেই কিন্তু আমাদের গুছানোটা খুব সুবিধাজনক হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? আমরা দেখে এখানে আমি বলেছি যে we need to do this by identifying similarities or dissimilarities within the items given. আমাদের গ্রাফের যেই আইটেমগুলো থাকবে বা গ্রাফটা যেই আইটেমগুলোর নিয়ে, আমি আইটেমগুলোর সিমিলারিটি অথবা ডিসিমিলারিটি দিয়ে গ্রুপিংটা করতে পারবো। যে আইটেমগুলো সিমিলার প্যাটার্ন দেখাচ্ছে সেগুলোকে আমি এক গ্রুপে নিব, যে আইটেমগুলো অন্যরকম প্যাটার্ন দেখাচ্ছে আমি আলাদাভাবে গ্রুপ করব, করে আমি 2 ভাগে ভাগ করে দিয়ে প্যারাগ্রাফ বানায় ফেলবো। কি বুঝাতে পারলাম? Once we have identified which items can be separated, we divide them into paragraphs. অর্থাৎ আমি যখন আইডেন্টিফাই করতে পারলাম যে কোন দুইটা আমি একসাথে একত্রে রাখবো, তখন আমি প্যারাগ্রাফে সুন্দর করে জিনিসগুলোকে ডিভাইড করে ফেলে দিব। এবং লাস্টলি যেটা আমি করব, আইডিয়ালি উই মাস্ট ইনক্লুড কোহেসিভ ডিভাইসেস। এখন চলে আসি মজার বিষয়ে, এইটা অনেক পরের পড়া, কিন্তু আমি এখনই আপনাদেরকে এটা শিখিয়ে দিতে চাই। কোহেসিভ ডিভাইসেস মানে কি? কোহেশন মানে কি? কোহেশন কথাটার অর্থ কিন্তু গুছানো, তাই না? কোহেশন কথাটার অর্থ যে একটার সাথে আরেকটার একটা রিদম রয়েছে। সো আমি কিন্তু খেয়াল করবেন, আমি যদি আমার বান্ধবীর সাথেও যদি কথা বলি, আমরা কিন্তু সাধারণত, আপনারা হয়তো এটা কখনো খেয়াল করেন না, আমরা কিন্তু ধাপ ধাপ করে কথা আগায় কখনো যাই না। আমরা কিন্তু একটা থেকে আরেকটা কথায় জাম্প না করে আস্তে আস্তে আগায় যাই। আমি কিন্তু যদি বলি যে দোস্ত আজকে আমার সাথে 3টা জিনিস হয়েছে, সকাল থেকে 3টা খারাপ জিনিস হয়েছে, প্রথমত এইটা, দ্বিতীয়ত এইটা, তৃতীয়ত এইটা। সো খেয়াল করেন, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এই 3টা যে আমি শব্দ ব্যবহার করলাম, এটাই কিন্তু আমার কোহেসিভ ডিভাইসেস। এটাই আমি জাস্ট ইংরেজিতে বলবো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, while, whereas, on the other hand, not only but also, এই কথাগুলো কিন্তু কোহেসিভ ডিভাইস। এখন আমার 2 ধরনের কোহেসিভ ডিভাইস থাকবে। আমার কিন্তু ইন প্যারাগ্রাফ কোহেসিভ ডিভাইস থাকবে এবং আউট প্যারাগ্রাফ কোহেসিভ ডিভাইস থাকবে। এটার মানে কি? একটা প্যারাগ্রাফের মধ্যে আমি কোহেসিভ ডিভাইস ইউজ করব যখন আইটেম নিয়ে কথা বলবো, এবং প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ আমি যখন যাব তখনও আমি কোহেসিভ ডিভাইস ইউজ করব। ইন প্যারাগ্রাফের মানে কি? ধরেন আমি
সিমিলার প্যাটার্নের আইটেম নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু আমি কথাগুলো ইউজ করতে পারি সিমিলারলি ব্লা 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 ব্লা, অথবা লাইকওয়াইজ ব্লা 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 ব্লা। সো আমি প্রথমে যদি একটা সেন্টেন্সে শুধু পাবজির কথা বলি, ওই একই প্যারাগ্রাফে অন্য আরেকটা জিনিস নিয়ে অর্থাৎ ফ্রি ফায়ার নিয়ে কথা বলে আমার সিমিলারলি কমা ফ্রি ফায়ার ইজ অলসো দ্য সেম ব্লা 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 ব্লা, এরকম করে আমি বললাম। সো এইটা কিন্তু ইন প্যারাগ্রাফের মধ্যে হলেও এক আইটেম থেকে আরেক আইটেমে আমি জাম্প করে যাব না, আমি এসব কিছু সুন্দর শব্দ দিয়ে কমা দিয়ে সুন্দর করে জাম্প করব, যাতে আমার রিডার বুঝে যে এই মানুষটা তো বেশ গুছানো, সে যখন কথা বলছে, সে দুইটা আইটেম যখন নিয়ে কথা বলছে তারপরেও একই প্যারাগ্রাফের আইটেমের জন্য সে কিন্তু গুছিয়ে কথা বলছে, জাম্প করছে না। আউট প্যারাগ্রাফের জিনিসটা কিন্তু আমরা যারা এইচএসসি দিয়েছি অথবা এ লেভেলসে হয়তো আপনারা হয়তো করে থাকেন, ক্রিয়েটিভ কোয়েশ্চেন জিনিসটা আমাদের জন্য খুব কমন ছিল, যে আমরা কিন্তু বলতাম যে অনুরূপভাবে বা পক্ষান্তরে আরেকটা প্যারাগ্রাফ করলে প্রথমে কিন্তু এই শব্দটা ব্যবহার করতাম। সো একই জিনিস আমরা এখানে করব, আউট প্যারাগ্রাফে আমরা যে জিনিসটা ইউজ করব এখানে আমরা ব্যবহার করতে পারি অন দি আদার হ্যান্ড, কারণ আমি কিন্তু অন্য প্যারাগ্রাফে একদম অপোজিট জিনিসটা নিয়ে কথা বলবো, তাই না? একটু আগে কিন্তু বলেছিলেন, তানজিলা আপু বলেছিলেন যে দুইটা প্যারাগ্রাফে একটা হাইয়েস্ট আর একটা লোয়েস্ট। আর লোয়েস্টের প্যারাগ্রাফটা আমি যখন শুরু করবো, আমি তো ধাপ করে প্যারাগ্রাফ শুরু করতে পারি না, আমার শুরুটাই করতে হবে এরকম কোনো সুন্দর একটা কোহেসিভ ডিভাইস দিয়ে, যাতে আমি এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফে যে যাচ্ছি আমি গুছিয়ে যাচ্ছি। খেয়াল করবেন নিচে আপনাদেরকে এই যে একটা বক্স দিয়ে দিয়েছে, আপনারা কি বক্সটা দেখতে পাচ্ছেন? এই বক্সটার মধ্যে খেয়াল করেন কয়েকটা জিনিস আছে, অ্যাডিং, সিকোয়েন্সিং, ইলাস্ট্রেটিং, কম্পেয়ারিং, কোয়ালিফাইং, কন্ট্রাস্টিং। এই জিনিসগুলো আমরা কন্টিনিউয়াসলি ইন অ্যান্ড আউট প্যারাগ্রাফ করব, এবং এই বক্সগুলোর মধ্যে আছে কি কি শব্দ আপনারা ব্যবহার করতে পারেন কোহেসিভ ডিভাইসের জন্য। যদি কোনো কিছুর এক্সাম্পল দিতে হয় আমরা ধাপ করে কিন্তু এক্সাম্পল দেই না, আমরা কিন্তু ফর এক্সাম্পল কথাটা ব্যবহার করি। যদি আমি সিকোয়েন্স ওয়াইজ কথা বলতে পারি চাই, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থ, ফাইনালি, মিনওয়াইল, এই কথাগুলো আমি বলি। যদি কোনো কিছু আমি অ্যাড করতে চাই, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন, এই কথাগুলো কিন্তু আমি বলি। কোনো কিছু ডিফারেন্স ক্রিয়েট করতে চাইলে অর্থাৎ কন্ট্রাস্ট করতে চাইলে আমি কিন্তু অল্টারনেটিভলি, আনলাইক, অন দি আদার হ্যান্ড, কনভার্সলি, এই কথাগুলো ব্যবহার করতে পারি। সো এই টেবিলটা কিন্তু আপনাদেরকে খুবই হেল্প করবে আইএলটিএস রাইটিংয়ের জন্য, ঠিক আছে? সো এই টেবিলটা আমি তো পরে আপলোড করে দিব, এই টেবিলটা আপনারা একটু রিলিজিয়াসলি ফলো করবেন এবং চেষ্টা করবেন নিজেদের প্র্যাকটিসের মধ্যে এখন থেকেই জানি এই টেবিলের যে কোহেসিভ ডিভাইসগুলো এগুলো যাতে আসতে শুরু করে, ঠিক আছে? সো এরপরে আমরা ছোট যে জিনিসটা দেখছি, দেখেন এখানে লিখেছি আমি, ensure that you are using cohesive devices to connect not only your intra paragraph ideas but also when you're moving from one to the other। অর্থাৎ শুধুমাত্র প্যারাগ্রাফের ভিতরে, ইন্ট্রা প্যারাগ্রাফেই না, আমি এক আইডিয়া থেকে আরেক আইডিয়া প্যারাগ্রাফের ভিতরে এবং এক আইডিয়া থেকে আরেক আইডিয়া দুই প্যারাগ্রাফের মাঝেও যাতে আমি সুন্দরভাবে কোহেসিভ ডিভাইসেসগুলো ইউজ করি, এটা আমার এনশিওর করতে হবে। এইটার উপর অনেক মার্কস ডিপেন্ড করে। রাইটিংয়ে অনেক খারাপ মার্ক আসার কারণেই অনেকেই দেখবেন সুন্দর শুদ্ধভাবে ইংলিশ বলছে, রাইটিংয়ে খারাপ আসছে কেন? তারা কোহেসিভ ডিভাইসেস ইউজ করেননি, তাদের গুছানো না লেখাটা। এক্সিলেন্ট ইংলিশ, কোনো ভুল নাই গ্রামারে, তারপরেও কেন তারা উঠাতে পারছে না মার্কস? বিকজ তাদের কোহেসিভ ডিভাইস নাই, তাদের গুছানো ইয়াটা নাই। তারা এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফে বা এক সেন্টেন্সের আইডিয়া থেকে আরেক সেন্টেন্সের আইডিয়াতে তারা সুন্দরভাবে যায় না, তারা জাম্প করে করে যায়। তারা একটা যে হেডলাইট দিয়ে যাবে, তাই না, আমাদেরকে একটা ইন্ডিকেটর দিয়ে যাবে, ইন্ডিকেটর জিনিসটা দিয়ে যায় না। সো দিস ইজ ওয়াই প্রবলেমগুলো দেখায়। Lastly, যেটা a variety of cohesive devices when used appropriately in your writing task will support your brand score। তার মানে একটা cohesive device কিন্তু আমি বারবার ইউজ করব না। আমি যদি এক জায়গায় মোর ওভার ইউজ করে থাকি, আমি মোর ওভার কথাটা আরও 10 বার ইউজ করার আমার তো দরকার নাই। আমি একবার ব্যবহার করেছি, এরপরে আমি আরেকটা জিনিস ব্যবহার করি না, ফার্দার মোর কথাটা ব্যবহার করতে পারি, তো আমি একই জিনিস, তাই না? নানদালেস কথাটা ব্যবহার করতে পারি আমি, মোরলেস একই জিনিস। সো এইভাবে আমার অনেকগুলো কোহেসিভ ডিভাইস শিখে রাখা এখন থেকে একদম শ্রেয়। সো এখন আপনারা একটু হাতে একটা ছোট জিনিস করবেন, আমাদের এটাকে আমরা বলবো চেকলিস্ট। একটা ছোট রিভিউ হয়ে যাক, তাই না? চেকলিস্টের মধ্যে কি থাকে? ইন্ট্রোডাকশনে আমরা কি শিখেছিলাম? ইন্ট্রোডাকশনে আমরা শিখেছিলাম আমাদের প্রথমত প্যারাফ্রেজ থাকবে, রাইট? দ্বিতীয়ত আমরা আমাদের এলিমেন্টস ইন্ট্রোডিউস করব, এবং তৃতীয়ত আমরা কি করব?
যদি ইউনিট থাকে আমরা ইউনিট অফ মেজারমেন্টটা বলে দিব। এটা গেল আমাদের ইন্ট্রোডাকশন। তারপরে আমরা শিখেছিলাম ওভারভিউটা। ওভারভিউতে কি থাকবে? ওভারভিউটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অথবা মোস্ট আই ক্যাচিং পয়েন্টস থাকবে। এটাতে আমি শুধুমাত্র হাইয়েস্ট লোয়েস্ট মিনিমাম ম্যাক্সিমাম এই কথাগুলো নিয়ে আসবো, এবং এটাতে নো ডেটা, আমি কোনো ডেটা দিব না। গেল আমাদের ওভারভিউয়ের চেকলিস্ট। তারপর আমি চলে আসি আমার বডি প্যারাগ্রাফে, তাই না? বডি প্যারাগ্রাফগুলোতে আমার প্রথমত ডেটা থাকতে হবে। আমি আমার ওভারভিউতে যে জিনিসগুলোর কথা নিয়ে বলেছিলাম সেগুলাই আমি এখানে বডি প্যারাগ্রাফগুলোতে এক্সটেন্সিভলি ডিটেলসে বলবো। তার মানে আমার ডেটা থাকতে হবে। আমার প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফের ভিতরেও আমার কোহেজিভ ডিভাইসেস ইউজ করতে হবে। ঠিক আছে? আমি কি আমার চেকলিস্টটা কমপ্লিট? এটা একটু আপনারা মাথায় রাখবেন অথবা হাতের কাছে রাখবেন এই চেকলিস্টটা। এখন আমরা এক্সাম্পল দেখব এবং আমরা চেকলিস্টটা পূরণ করব। চেকলিস্টটা পূরণ করা মানেই কিন্তু আমরা প্রপারলি জিনিসটা বুঝতে পেরেছি। ঠিক আছে? সবার কি উঠানো হয়েছে অথবা আমি কি নেক্সট যাব? জি আপু শেষ। আচ্ছা, গ্রেট। সো এখন আমরা চলে যাব আমাদের ফার্স্ট এক্সাম্পলটা দেখতে। অ্যানসারটা দেখার আগে আপনারা একটু চোখ বুলিয়ে যান। মনে করবেন আইএলটিএস পরীক্ষা দিতে আসছেন, আইএলটিএস পরীক্ষাতে এক্স্যাক্টলি এই জিনিসটা আসছে। এটাই কিন্তু আপনার আইএলটিএসের টাস্ক 1-এর একটা প্রশ্ন। দিস ইজ ইয়োর টাস্ক 1। আইএলটিএস পরীক্ষা দিতে যাবেন, এই জিনিসটাই আপনার চোখের সামনে থাকবে। খেয়াল করবেন, আপনাদেরকে মজার কথাটা বলেছিলাম প্রম্পট। প্রম্পট কোনটা জানেন? এই যে প্রথমে যে এই যে পিচ কালারের যে হাইলাইটটা করা, দিস ইজ ইয়োর প্রম্পট। প্রশ্নর প্রথম পার্টটা, এবং দ্বিতীয় পার্টটা কি? এই যে এই টেবিলটা। এই টেবিলটার মধ্যে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, দিস ইজ ইয়োর ডায়াগ্রাম, রাইট? এই গ্রাফটা হচ্ছে আপনার প্রশ্নর দ্বিতীয় পার্ট। সো আমার প্রম্পটটা হচ্ছে প্রথম পার্ট গেল, পেলাম। ডায়াগ্রামটা হচ্ছে দ্বিতীয় পার্ট, গেলাম, রাইট? সো এখন আপনারা প্রম্পটটা পড়বেন এবং ডায়াগ্রামটা জাস্ট চোখ বুলাবেন, ডায়াগ্রামটা বুঝতে পারছেন নাকি দেখবেন, এবং আমার সাথে সাথে আমি আপনাদের সাথে দেখব যে আমরা একটু বুঝতে চেষ্টা করি। প্রথমত প্রম্পটটাতে একটু তাকান। The graph below shows the consumption of 3 kinds of spreads from 1981 to 2007. এখানে আমি কি কি করতে পারি বলেন তো? প্রম্পটে কিন্তু আমার খুব মজার কথা চলে আসছে। 3 kinds of spreads. Spreads কথাটার অর্থ কি আমরা কেউ জানি? স্প্রেডস মানে আমরা বাটারে পাউরুটির সাথে যে জিনিসগুলো খাই সেটাকে ইংলিশে বলা হয় স্প্রেডস। নতুন একটা কথা শিখলাম। সেটা বাটার হতে পারে, জেলি হতে পারে, সেটা জ্যাম হতে পারে, এগুলাকে আমরা বলি স্প্রেডস। সো গ্রাফটাতে কি থাকবে? 3 ধরনের স্প্রেডস নিয়ে কথা বলা আছে, এবং গ্রাফটার ডেটা 1981 থেকে 2007। কয় বছর? টোয়েন্টি সিক্স, তাই না? সো 26 ইয়ার্সের একটা ডেটা এই গ্রাফটার মধ্যে দেওয়া আছে। এখন আপনারা গ্রাফটা একটু চোখটা বুলাবেন। আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম, যা মাথায় আসে নিজে একটু নোট করে নিতে পারেন। একটু দেখেন গ্রুপিং করতে পারছেন নাকি। আমরা শিখেছিলাম, তাই না, গ্রুপিং করা। সিমিলার প্যাটার্ন যেই জিনিসগুলো দেখাচ্ছে সেগুলাকে আমরা গ্রুপিং করব। সো দেখেন তো গ্রুপিং করা যায় নাকি এখানে। আমি 2 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে। আপু যেখানে ওভারল্যাপ করে ওখানে আমরা গ্রুপিং করতে পারি না? ওই যে ইয়েতে। জি ভাইয়া, যেখানে ওভারল্যাপিং করে সেখানে পাই না। ফর এক্সাম্পল আপু 1991 এ আপু দুই জায়গায় ওভারল্যাপ করছে, যে মার্জারিন আর হচ্ছে বাটার।
বাটার তারপর জি। ওখানে তাহলে আমরা একসাথে গ্রুপিং করলাম। আবার আপু ওই যে 2001 এ আপু ওই যে ওখানে হ্যাঁ ওখানে আবার মার্জারিন আর হচ্ছে লো ফ্যাট এন্ড রিডিউস আচ্ছা। ফ্যাট ওভারল্যাপ করে। এখন ভাইয়া আমি আপনার একটা কনফিউশন এখানে দূর করি, সেটা হচ্ছে আমার কিন্তু ওভারল্যাপিংটা আমার টার্গেট না, আমার টার্গেটটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে আইটেমসগুলো আছে সেগুলোকে হাইলাইট করা। ওভারল্যাপ কে কাকে করছে এইটা কিন্তু আমি করব না, কিন্তু খেয়াল করেন ভাই একটা জিনিস অবজার্ভ করেছেন যে মার্জারিনটা ব্লু তাই না, আর বাটারটা হচ্ছে, আমি এখানে গ্রিন করে নিই তাহলে ইজি হবে আপনাদের জন্য, বাটারটা হচ্ছে গ্রিন, এবং লো ফ্যাট যে জিনিসটা সেটা অনেক পরে এসেছে। একটা জিনিস খেয়াল করেন, মার্জারিন আর বাটার দুইটাই কিন্তু নিচে নামছে, রাইট? জি আপু। এটা কিন্তু একটা মজার বিষয়, অবজার্ভ দেখেন যে মার্জারিনটাও কিন্তু দিনে দিনে একদম নিচে একদম কমে গেল, এবং বাটারটাও কিন্তু দেখেন দিনে দিনে একদম নিচে পর্যন্ত চলে আসছে। আবার এবং এখানে দুটো জিনিসের মধ্যে আবার সিমিলারিটিও আছে, যেমন Exactly. মার্জারিন আর হচ্ছে বাটার দুটোই 1981 এও মানে ব্যবহার হতো আর কি। Exactly, মানুষ exactly. ইউজ টু ছিল। Used to আর ছিল। অন দা আদার হ্যান্ড লো ফ্যাট এন্ড রিডিউস স্প্রেড যেটা ওটা অনেক মানে লেটার মানে পরে আসছে আর কি। হ্যাঁ ওইটা আরেকটা পরে আরেকটা সিমিলারিটি আছে, দুইটারই কনজাম্পশন কমে যাচ্ছে। এক্স্যাক্টলি, দুইটার কনজাম্পশন কমে যাচ্ছে, এটাই আমি শুনতে চাচ্ছিলাম যে দুইটার কনজাম্পশনই কিন্তু ওভার দ্য ইয়ার্স অনেক কমে গিয়েছে। এবং যদিও লো ফ্যাট অ্যান্ড রিডিউস স্প্রেড যেটা লাল দিয়ে যেটা লেখা, সেটা কিন্তু যখন ইন্ট্রোডিউস হয়েছে সেটা কিন্তু অনেক রাইজ করেছে, রাইট? এখন রাইজ করার পরেও কিন্তু যদিও এটা দেখা যাচ্ছে যে পরের দিকে এটা কমে গিয়েছে, বাকি দুইটার চেয়ে কিন্তু 2007-এ এটার ইউজটা অনেক বেশি, রাইট? সো এই জন্য আমি কিন্তু কিভাবে তাহলে ক্যাটাগরাইজ করলাম, আমি মাথায় অলরেডি একটা ধান্দা করে ফেললাম। আমার দেখেন 2 মিনিট মাত্র লাগলো, আমি মার্জারিন আর বাটারকে এক প্যারাগ্রাফে রাখবো, আর আমি লো ফ্যাট আর রিডিউস স্প্রেডে আরেক প্যারাগ্রাফে রাখবো। বুঝতে পারলেন আমি কিভাবে প্যারাগ্রাফিংটা করলাম? জি আপু। আমার কিন্তু 80% কাজ শেষ, এখন কিন্তু জাস্ট আমি আমার চেকলিস্টে যা আছে সেটাই আমি এখন করব। সো চেকলিস্টটা এখন হাতের কাছে রাখেন, এখন আমরা স্যাম্পল অ্যান্সারটা দেখি। প্রথমে চেকলিস্টের কাজটা কি ছিল? প্যারাফ্রেজ করা, তাই না? এই যে আমাদের এই প্রথম যেটা আছে, প্রথম যেটা আমি পিচ কালারে হাইলাইট করলাম, এইটা আমাদের ইন্ট্রোডাকশন। পড়ে দেখেন তো, দ্য লাইন গ্রাফ illustrates the amount of 3 different spreads: margarine, low fat and reduced spreads, and butter eaten throughout a period of 26 years from 1981 to 2007. চেকলিস্টটা হাতে রাখেন, প্রম্পটটাকে সে এক্স্যাক্টলি একইভাবে প্যারাফ্রেজ করেছে। প্রম্পটটা কি ছিল? প্রম্পট ছিল দ্য গ্রাফ বিলো শোজ দ্য কনসামশন অফ 3 kinds of spreads. সে কি লিখেছে? শোজের জায়গায় সে ইলাস্ট্রেট লিখেছে দ্য অ্যামাউন্ট অফ 3 different spreads. সো এখানে লেখা ছিল কনসামশন অফ 3 kinds of spreads, সে এখানে লিখেছে ইটেন থ্রু আউট আ পিরিয়ড। একই জিনিস কিন্তু সে লিখেছে, তার মানে সে কিন্তু সাকসেসফুলি প্যারাফ্রেজ করেছে। দ্বিতীয় চেকলিস্টে কি ছিল? এলিমেন্টসগুলো ইন্ট্রোডিউস করা। এখানে এলিমেন্টসগুলো কি কি? মার্জারিন, লো ফ্যাট অ্যান্ড রিডিউস স্প্রেডস, বাটার। ব্র্যাকেটের মধ্যে সে দিয়েছে কি দেয়নি? দিয়েছে, রাইট? তার মানে কিন্তু দ্বিতীয় চেকলিস্টটাও আমাদের কমপ্লিট। সে প্যারাফ্রেজও করেছে, সে এলিমেন্টসগুলোও ইন্ট্রোডিউস করেছে, এবং এই যে 26 ইয়ার্স এই এক্সট্রা কথাটা, সেই এক্সট্রা কথাটা একটু ডিটেলসে বলেছে। এটাও কিন্তু আমরা করতে পারি, এটাও কিন্তু একটা মজার বিষয়, রাইট? এটা গেল তার ইন্ট্রোডাকশনের প্রথম চেকলিস্টটা কিন্তু শেষ। তারপরে আমরা চেকলিস্টে আরেকটা কি বলেছিলাম? ইউনিটের কথা। পরের লাইনে দেখেন, দ্য ইউনিটস হ্যাভ বিন মেজার্ড ইন গ্রামস। বুঝা গেল সে কিভাবে করলো ইন্ট্রোডাকশনটা? একটু কনফিউশন আছে এতে। হ্যাঁ, যে আপু বলেন। বললেন না যে কোনো ইউনিটস বা মানে কোনো ইনফরমেশন দেওয়া যাবে না, মানে কোনো নাম্বার বা ইয়ে, এখানে যে আপু করলো ভাইয়া এখানে তো এটা ইন্ট্রোডাকশনে এখানে তো কোনো নাম্বার দেয়নি, সে কিন্তু গ্রাফের কোনো ম্যাথমেটিক্যাল ডেটা ও দেয়নি, আচ্ছা আপু যে বুঝতে পারছি। রাইট? এখানে সে শুধু বছরগুলোর কথা বলেছে এবং ইউনিটটার কথা বলেছে। সো 26 ইয়ার্স, যে 1981 থেকে 2007 যে 26 ইয়ার্স, এটা সে একটা অ্যাডিশনাল ডেটা দিয়েছে, বিকজ এটা সে মনে করেছে যে ইন্ট্রোডিউস করাই দিতে পারে সে। দে হ্যাভ ট্রিটেড দিস অ্যাজ অ্যান এলিমেন্ট, সো ইটস ফাইন, জি আপু। রাইট? সো আমাদের ইন্ট্রোডাকশনের সব চেকলিস্ট কি পূরণ হলো? একটু মিলিয়ে দেখেন তো। দেখেন লাল লিখায় আমি লিখেছি, দ্য স্টুডেন্ট হ্যাজ প্রোভাইডেড আ সাকসেসফুল প্যারাফ্রেজ, চেক, ইনক্লুডেড অল দি এলিমেন্টস, চেক, অ্যান্ড ইন্ট্রোডিউসড দ্য ইউনিট অফ মেজারমেন্ট, চেক। দিস ইজ আ সাকসেসফুল ইন্ট্রোডাকশন। ঠিক আছে, নেক্সট আমরা চলে গেলাম ওভারভিউতে। এটা আমাদের
ওভারভিউ, সে ওভারভিউটা দেখেন আর আলাদা একটা প্যারাগ্রাফে করেছে, বিকজ তার ওভারভিউটা একটু বড় হয়েছে, তাই না? সো খেয়াল করেন ওভারভিউয়ের প্রথমত সে কি করেছে, ওভারঅল কথাটা দিয়ে শুরু করেছে। তারপরে সে কি লিখলো, দ্য কনসামশন অফ মার্জারিন অ্যান্ড বাটার ডিক্রিজড ওভার দ্য পিরিয়ড ওয়াইল দ্য অপোজিট অকার্ড ফর লো ফ্যাট অ্যান্ড রিডিউসড স্প্রেডস। ঠিক আছে? So overall, consumption of margarine and butter decreased over the period, while the opposite occurred for low fat and reduced spreads. So সে কিন্তু খুব সিম্পলি বুঝাই দিল যে পুরা গ্রাফে কি কাহিনী হইল, দুইটা জিনিস কমে গেল, একটা জিনিস বেড়ে গেল, ডান। তারপরে সে মেইন ট্রেন্ডের কথা বলল, দেখেন, while butter was the most popular choice in the beginning, low fat and reduced spreads become the most widely used spread in the final years. ট্রেন্ডটার কথা বললো যে প্রথমত দেখা গেল সবচেয়ে প্রথম দিকে বাটারটা সবচেয়ে ফেমাস ছিল এবং ফাইনাল ইয়ার্সের দিকে লো ফ্যাট আর রিডিউস স্প্রেডটা সবচেয়ে ওয়াইডলি ইউজ হলো। তার মানে এটা দেখে আমি কি বুঝলাম, আমি কি হাইয়েস্ট আর লোয়েস্টটা বুঝি, এক্স্যাক্টলি হাইয়েস্ট লোয়েস্টটা সে বললো, এক্স্যাক্টলি। কিন্তু মাঝখানে যে মার্জারিনের ডাটা সে মানে মার্জারিনের কথাই সে তুলেনি, দরকার নেই তোলা, মার্জারিনের কথা সে তুলেছে, যে দেখেন কনসামশন অফ মার্জারিন অ্যান্ড বাটার সে বলেছে, কিন্তু সবচেয়ে ট্রেন্ডি জিনিসে কিন্তু মার্জারিন পড়ে না। কারণ আমি উপরে চলে যাই, আমার প্রথমে তো শুরু হয়েছিল কি দিয়ে, বাটার সবচেয়ে বেশি ছিল এবং অবশেষে কি সবচেয়ে বেশি, লো ফ্যাট অ্যান্ড। সো মার্জারিনের কথা এখানে কিন্তু খুব একটা আসছে না, রাইট? সো মার্জারিনের কথা সে প্রথম বলে দিল যে ট্রেন্ডটা কোথায় দেখা গেল, মার্জারিন আর বাটার ডিক্রিজ করেছে আর লো ফ্যাট অ্যান্ড রিডিউস স্প্রেডস ইনক্রিজ করেছে। অন্যদিকে বাটার যখন সবচেয়ে পপুলার ছিল এবং প্রথম দিকে একদম প্রথম বছরের 1981-এ সবচেয়ে পপুলার ছিল বাটার এবং একদম শেষের দিকে সবচেয়ে পপুলার হয়েছে লো ফ্যাট অ্যান্ড রিডিউস স্প্রেডস। সো এখানে সে কিন্তু সাকসেসফুলি প্রথমত সে কিন্তু ওভারভিউটা যাতে আমরা বুঝতে পারি সেটা ক্লিয়ার করে দিয়েছে, সে কি হাইলাইটস যেগুলো আছে গ্রাফের সেটাও মেনশন করে দিয়েছে, হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট যে ফিচারটা সেটাও সে মেনশন করে দিয়েছে এবং সবচেয়ে যে জিনিসটা অবজার্ভ করা গেল সেটাও কিন্তু সে বলে দিয়েছে, যে অবজার্ভ করা গেল যে মার্জারিন আর বাটার ডিক্রিজ করেছে আর লো ফ্যাট আর রিডিউস স্প্রেডস ইনক্রিজ করেছে ইউজ। আমি কি বুঝাতে পারলাম ওভারভিউটা কেমন হবে? সে কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল ডেটা দেয়নি এখানে। অলরাইট, এখন আমরা চলে যাই তার মেইন বডি প্যারাগ্রাফে। এইখানে হচ্ছে তার প্যারাগ্রাফ 1, এতটুকু হচ্ছে তার প্যারাগ্রাফ 2। খেয়াল করেন সে কি হাইলাইটসগুলোতে যা লিখেছিল না, সে কি হাইলাইটসের একই জিনিসই সে এখন তার বডি প্যারাগ্রাফে এক্সপ্লেইন করবে। প্রথমত আমি আমার লজিক্যাল গেস হিসেবে কিন্তু বলতে পারি যে এই প্যারাগ্রাফটাতে সে কি করবে, সে যেই জিনিসগুলো ডিক্রিজ করেছে সেইটার কথা বলবে এবং এই প্যারাগ্রাফটাতে যে জিনিসটা ইনক্রিজ করেছে সেটার কথা বলবে। তাই কি বলা যায় না, সে কি কিন্তু গ্রুপিং করবে। সো দেখেন, পড়ে দেখেন একটু, উইথ রিগার্ডস টু দ্য অ্যামাউন্ট অফ বাটার ইউজড, মানে বাটারটা যতটুকু ইউজ করা হয়েছে, এটা শুরু হয়েছিল 140 গ্রাম দিয়ে। ইট বিগ্যান অ্যাট অ্যারাউন্ড 140 গ্রামস অ্যান্ড দেন পিকড অ্যাট 160 গ্রামস in 1986 before falling dramatically to about 50 grams in the last year. প্রথম লাইনে সে কি করলো, শুধুমাত্র বাটারের কথা বলতেছে। প্রথমে বলল যে বাটারের কথা যখন বলছে উইথ রিগার্ডস টু ইউজ অফ বাটার, একদম 1981-এ এতগুলা মানুষ খাইতো বা এত গ্রাম খাওয়া হতো, তারপরে কি হলো, পিক করেছে। পিক মানে কি, হাইয়েস্ট পয়েন্ট, রাইট? 1986-এ পিক করলো এবং তারপরে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে শুরু করলো। ডিক্রিজ করে 2007-এ অ্যাপ্রক্সিমেটলি কত, 50 গ্রামের মতো মানুষ খাচ্ছে। এই কথাটাই কিন্তু সে দেখেন এক লাইনে, প্রথম লাইনে সে শুধু বাটারের কথা বলেছে, রাইট? সেকেন্ডলি কি বলেছিলাম, কোহেজিভ ডিভাইস, এক আইডিয়া থেকে আরেক আইডিয়া বা এক আইটেম থেকে আরেক আইটেমে গেলে জাম্প করে যাওয়া যাবে না। লাইকওয়াইজ, তার মানে সিমিলারলি কিসের কথা এখানে চলে আসছে, approximately 90 grams of margarine was consumed in the first year, after which the figure fluctuated slightly and dropped to a low of 40 grams in 2007. অর্থাৎ সে কিন্তু এখানে ওই একই জিনিস করছে, 1981-এ কতটুকু খাওয়া হতো এবং তারপরে সে এত ডিটেলসে সে বলতে যায়নি, সে বলল যে ফিগারটা ফ্লাকচুয়েট করছে, অর্থাৎ এক জায়গায় বাড়ছে, এক জায়গায় কমছে, আরেকটু কমছে। সে বলল আমাদেরকে কি কথা, 2007-এ এসে কোন পয়েন্টে দাঁড়ালো, অ্যাপ্রক্সিমেটলি
30 গ্রাম খাচ্ছে মানুষ, এইটা সে আমাদেরকে বুঝালো। সো সে কিন্তু ডিক্রিজ করলো যে জিনিসগুলা ওভার দ্য ইয়ার্স, সেটাকে একটা প্যারাগ্রাফে সাকসেসফুলি বলছে, এবং প্রত্যেকটা সেন্টেন্সের সাথে খেয়াল করবেন সে কিন্তু ম্যাথমেটিক্যাল ডেটা দিয়ে দিচ্ছে, তাই না? In this paragraph, লাল লেখাটা দেখেন, the student has segmented the two items that have fallen in terms of popularity. সে সেগমেন্ট করেছে সেই দুইটা আইটেম যেগুলা পপুলারিটি কমে গেছে, অর্থাৎ বাটার আর মার্জারিন। অনেক বেশি খাইতো এক সময় মানুষ, 2007 এসে কেউ খাচ্ছে না। সো প্রপারলি সে কিন্তু সেগমেন্ট করতে পারছে, চেকলিস্টটা গেল। তারপরে both butter and margarine have seen a drop in the line graph. So they can be grouped together to discuss in a single paragraph. এই প্যারাগ্রাফে শুধু যে জিনিসগুলো ডিক্রিজ করেছে সেই জিনিসগুলো নিয়ে আমি কথা বললাম। সেকেন্ড প্যারাগ্রাফে আমি চলে যাই। কি বলেছিলাম, প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফে ধুম করে যাওয়া যাবে না। অন দি আদার হ্যান্ড কথাটা দিয়ে এসেছে পক্ষান্তরে, অপোজিশন, তাই না? এরপরে সে বলেছে দ্য কনসামশন অফ লো ফ্যাটস অ্যান্ড রিডিউস স্প্রেডস অনলি স্টার্টেড ইন 1996 অ্যাট অ্যাবাউট এত গ্রাম। শুরু হয়েছে কবে থেকে? এইটা প্রীতম ভাইয়া এবং আবরার ভাইয়া দুজনাই বলছিলেন, রাইট? শুরুই হয়েছে 1996 থেকে। সো এখানেও সে এটা মেনশন করে দিল যে ইট স্টার্টেড অনলি ইন 1996, এততে শুরু হয়েছিল। ডিসপাইট রিচিং আ হাই অফ জাস্ট ওভার 80 গ্রামস 5 ইয়ার্স লেটার। সো সে এটা একটা টেকনিক করলো যে সে 5 বছর পরে 1996 থেকে 2001, 5 বছরের একটা ডিফারেন্স, তাই না? সো সে, আপনি চাইলে 2001ও লিখতে পারতেন, সে জাস্ট একটু নিজের মতো করে নিজের ভাষায় গুছায় যাওয়ার জন্য 5 ইয়ার্স লেটার কথাটা ব্যবহার করলো। 5 ইয়ার্স লেটারে দেখা গেল অনেক ইনক্রিজ করেছিল, কিন্তু ডিসপাইট দিস ইনক্রিজ, যদিও ইনক্রিজ করেছিল, এটা দেখা গেল পরে বছরে আরেকটু ডিক্রিজ করেছে, তাই না? সো এখানে সে কি বললো, ডিসপাইট রিচিং a high of just over 80 grams 5 years later, this figure fell slightly in the final years to approximately এত গ্রাম in 2007. মানে যদিও এটা এত গ্রাম হাই হয়েছিল, 5 বছর পরে এতগুলো খাচ্ছিল মানুষ, কিন্তু এই ফিগারটা ছোট্ট করে ফল করলো, ফাইনাল ইয়ার্সে এতটুক মানুষ খেতে শুরু করে দিল। ঠিক আছে? সো এইটা হচ্ছে তার অ্যান্সারটা। সে কিন্তু দেখেন 192 ওয়ার্ডসে জিনিসটা শেষ করেছে, 200 ওয়ার্ডসের কমে। This paragraph has been dedicated for the third spread which has observed a rise in consumption. সো বাকিগুলা যেরকম কমেছিল এটা বেড়েছে। আমি কি বুঝাতে পারলাম? এই প্যারাগ্রাফটা পড়ে কি আপনাদের গ্রাফটা একদম ক্লিয়ার হয়ে যায় না? জি আপু, এক্স্যাক্টলি। সো এখানে আপু আরেকটা ছিল, কোয়েরি ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন আপু বডি প্যারাগ্রাফে থাকবো তখন তো ফার্স্টলি বা সেকেন্ডলি এই ধরনের কথাগুলো ইউজ করব, কিন্তু ওটা কি মানে বডি 1 এর ক্ষেত্রেও মানে কেমন করে করব, মানে কোহেসিভ ডিভাইসটা আমরা কেমন করে ইউজ করব? আচ্ছা, কোহেসিভ ডিভাইসটা আমরা তখন ইউজ করব যখন আমরা এক আইটেম, মানে দুইটা আইটেম নিয়ে কথা বলতেছি। সাপোজ আমি এখন শুধুমাত্র প্রীতম ভাইরা নিয়ে যদি কথা বলি, তো আমি বলছি যে প্রীতম ভাই ক্লাস 10-এ আমি বলি প্রীতম ভাই 2007 সালে ক্লাস 10-এ পড়তো, সাপোজ আবরার ভাইও ক্লাস 10-এ পড়তো 2007 সালে। এই যে দুইজন মানুষের কথা আমি এক সেন্টেন্সে যদি বলতে যাই, বা দুইটা সেন্টেন্সে এক প্যারাগ্রাফে বলতে যাই, আমি এভাবে বলতে পারি, প্রীতম ভাই স্টাডিড ইন ক্লাস 10 in 2007, ফুল স্টপ। সিমিলারলি আবরার ভাই অলসো স্টাডিড ইন দ্য সেম ক্লাস ডিউরিং দ্যাট পিরিয়ড। আমি কি বুঝাতে পারলাম? দুইজন ভিন্ন মানুষের কথা যখন আমি এক প্যারাগ্রাফে বলতেছি, আমি একজনের কথা থেকে আরেকজনের কথাতে যখন যাচ্ছি, তখন কিন্তু আমার এই কোহেসিভ ডিভাইসটা ইউজ করতে হচ্ছে। এখানে কোহেসিভ ডিভাইসটা কি? সিমিলারলি। সো এই, হ্যাঁ, আর আপু সেকেন্ড বডিতে যখন যাব তখন অন দ্য আদার হ্যান্ড দিয়ে শুরু করব। অন দ্য আদার হ্যান্ড দিয়ে আমি মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমার অন দি আদার হ্যান্ড দিয়ে শুরু করতে হবে, কারণ কি আবার আমি কিন্তু আপু সেকেন্ডলি দিয়েও শুরু করতে পারি। এক্স্যাক্টলি, সেকেন্ডলি দিয়েও শুরু করতে পারেন আপনি। বা আপনি এই যে দেখেন আগের, আমরা আরেকটু আগে দেখলাম কন্ট্রাস্ট করার জন্য ওয়েয়ারএস কথাটা আপনি ব্যবহার করতে পারেন, রাইট? সো এখানে আপনি ওয়েয়ারএস ব্যবহার করতে পারেন, অল্টারনেটলি ব্যবহার করতে পারেন, আনলাইক ব্যবহার করতে পারেন, অন দি আদার হ্যান্ড ব্যবহার করতে পারেন, কনভার্সলি ব্যবহার করতে পারেন, হ্যাভিং সেড দ্যাট, কমা, নেভারদালেস, কমা, হাউএভার, কমা, সব কিন্তু সেম। সো এগুলো আমার কিন্তু আগে থেকে শিখে রাখতে হবে। এগুলো আমি যত শিখে রাখবো, যত ভালোভাবে আমি ইউজ করবো, এমন অনেক সময় এমন প্রশ্ন আসতে পারে যে আপনার 3টা বডি প্যারাগ্রাফ লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনার 2বারই হয়তো কন্ট্রাস্ট করতে হবে। ঠিক আছে?
সো এইগুলো আমার এই যে এই আমি একটু আগে যেটা বললাম যে এই টেবিলটা আমাদের কিন্তু রিলিজিয়াসলি এখন থেকে শিখতে হবে, আমাদের ডেইলি লাইফে এটা প্র্যাকটিস করা এখন থেকে শিখতে হবে যে আমি এক আইডিয়া থেকে আরেক আইডিয়া, সেটা প্যারাগ্রাফের মধ্যে হোক আর এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফ হোক, আমি ধাপ করে যাব না, আমি আস্তে আস্তে জিনিসটা আগাবো। আমি একটা কোহেসিভ ডিভাইস বা একটা গুছানো এমন কোনো ইন্ডিকেটর ওয়ার্ডস দিয়ে আমি আগাবো আইটেমগুলোর জন্য এবং প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ যাওয়ার জন্য। আমি কি ক্লিয়ারলি বুঝাতে পারলাম? ইয়েস আপু। সো এইটা গেল হচ্ছে আমাদের বেসিক আইএলটিএস টাস্ক 1 কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। সো আমরা কি কি শিখেছিলাম আরেকটা বার আমাদের একটু চেকলিস্টটা খেয়াল করি। আমরা শিখেছি ইন্ট্রোডাকশন থাকবে, একটা ওভারভিউ থাকবে, বডি প্যারাগ্রাফস থাকবে। সো সাধারণত ইউজুয়ালি 2টা বডি প্যারাগ্রাফ আমরা রাখি, প্রশ্নর চাহিদা অনুযায়ী আমরা 2টার অধিক প্যারাগ্রাফ রাখতে পারি বডি প্যারাগ্রাফ। ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ 2টা একই জিনিস, কিন্তু ওভারভিউটা অনেক সময় যদি মনে হয় যে আমার 2 সেন্টেন্সের ওভারভিউ হচ্ছে, সেই ক্ষেত্রে আমি চাইলে আরেকটা প্যারাগ্রাফে ওভারভিউ দিতে পারি। বাট আমার যদি মনে হয় আমার ওভারভিউ মাত্র 1 লাইনের ওভারভিউ হবে, আমি তো দেখেই আন্দাজ করতে পারবো, চোখের একটা আন্দাজ থাকবে, রাইট? সো ওইটা যদি মনে হয় যে আমার মাত্র 1 লাইনের ওভারভিউ হবে, আমি ইন্ট্রোডাকশনের সাথেই সেটা দিয়ে দিতে পারি, আমার আলাদা করে ওভারভিউ একটা প্যারাগ্রাফ করার দরকার নাই। যদি আমি ওভারভিউ আলাদা করি তাহলে আমার ইন টোটাল মানে মেজরিটি টাইমে 4 প্যারাগ্রাফ হবে। যদি ওভারভিউটা আমি ইন্ট্রোডাকশনের সাথেই দেই আমার মেজরলি 3 প্যারাগ্রাফ হবে। ইন্ট্রোডাকশনে আমি কি শিখলাম, আমি আমার যে প্রম্পটটা থাকবে প্রশ্নের প্রথম সেন্টেন্সে প্রম্পটটা প্যারাফ্রেজ করব এবং এলিমেন্টসগুলো ইন্ট্রোডিউস করে দেব। যদি কোনো ইউনিট অফ মেজারমেন্ট থাকে যেটা আমার উল্লেখ করে দেওয়ার দরকার, আমি ইউনিট অফ মেজারমেন্টটা উল্লেখ করে দেব। গেল আমার ইন্ট্রোডাকশন। সেকেন্ডলি চলে আসি ওভারভিউতে। ওভারভিউ মানে কি, গ্রাফটার দিকে যখন চোখে তাকাচ্ছি আমি তখন গ্রাফ দেখে বুঝতে পারবো যে আমার সিমিলার প্যাটার্ন অনুযায়ী আমি যখন দেখতে পারবো যে কিছু আইটেম আছে বা গ্রাফটা কিছু সিমিলার প্যাটার্ন দেখাচ্ছে, ওইগুলোকে আমি একত্রে একটা গ্রুপিং করে নিব এবং গ্রুপিংটা নিয়ে আমি হয়তো ওভারভিউটা দিব। কারণ কি, গ্রুপিংটা আমাকে কি বলে দিবে, ম্যাক্সিমাম মিনিমাম, মেজরলি কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট, সবচেয়ে আই ক্যাচিং যেই পয়েন্টটা। যেরকম এখানে আমরা আই ক্যাচিং কি দেখলাম যে মার্জারিন আর বাটার 2টাই কিন্তু কমছে আর লো ফ্যাট আর রিডিউস ফ্যাট বাড়ছে, রাইট? সো এই জিনিসটা আমার আই ক্যাচিং সবচেয়ে যে জিনিসটা লাগবে সেটাই আমি আমার ওভারভিউতে ইনক্লুড করব। এবং আমার ওভারভিউতে কি থাকবে না, কোনো ডেটা থাকবে না, কোনো ম্যাথমেটিক্যাল এভিডেন্স দিব না। তারপরে আমরা কি শিখলাম, বডি প্যারাগ্রাফ লেখা। বডি প্যারাগ্রাফের আমাদের মেইন কাজটা কি, আমাদের ওভারভিউতে যে জিনিসটা নিয়ে আমি কথা বলছিলাম সেটাই আমি বডি প্যারাগ্রাফে এখন ডিটেলসে বলবো। বডি প্যারাগ্রাফ আমার 2টা থাকবে। 2টা বডি প্যারাগ্রাফ কেন থাকা, কারণ আমি যেই গ্রুপিংটা করলাম গ্রুপিংটাকে সিমিলার প্যাটার্ন অনুযায়ী আমি ডিভাইড করে দিব। যদি হাইয়েস্ট একটা প্যারাগ্রাফে লিখি, লোয়েস্ট আরেকটা প্যারাগ্রাফে লিখবো। মোস্ট যদি আমি একটা প্যারাগ্রাফে লিখি, লিস্ট আমি আরেকটা প্যারাগ্রাফে লিখবো। একটা জিনিস ইনক্রিজ করছে বা 2টা জিনিস বা 3টা জিনিস ইনক্রিজ করছে আর একটা জিনিস ডিক্রিজ করছে, তাহলে যেই 3টা জিনিস ডিক্রিজ করছে সেটা আমি একটা প্যারাগ্রাফে লিখব, যেই জিনিসটা ডিক্রিজ করছে সেটা আমি আরেকটা প্যারাগ্রাফে লিখব। এবং প্রত্যেকটা সেন্টেন্সের সাথে আমার ডেটা দেওয়া উচিত। এবং বডি প্যারাগ্রাফের মধ্যে এবং 2 প্যারাগ্রাফের মাঝখানে আমার কোহেসিভ ডিভাইস ইউজ করতে হবে। কোহেসিভ ডিভাইসের কাজ কি, সেটা হচ্ছে আমি যখন একটা আইডিয়া থেকে আরেক আইডিয়াতে যাচ্ছি, সেটা সিমিলার প্যাটার্ন হোক অথবা এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফ যাচ্ছি, আমার একটা ইন্ডিকেশন দিয়ে গুছিয়ে যেতে হবে। সেই ইন্ডিকেশনের জন্য আমরা কি দেখলাম, আমরা এই পুরো টেবিলটা দেখলাম যে এক একটা কাজের এক একটা ফাংশনের জন্য আমি এক এক ধরনের কোহেসিভ ডিভাইস ইউজ করতে পারি। যদি আমার কোনো কিছু সিকোয়েন্স করতে হয় আমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এরকমভাবে ইউজ করতে পারি। ইলাস্ট্রেশনের আচ্ছা আপু মনে করেন যে এখানে আরেকটা হচ্ছে কনজিউমিং স্পেড থাকলো, লাইক মনে করেন যে জ্যাম, তো সেক্ষেত্রে তো আমাকে মনে করেন যে থার্ড প্যারাগ্রাফটা লিখতেই হবে, তো সেক্ষেত্রে আমি লাস্টলি দিয়ে শুরু করবো। এখন এটাও আপনি করতে পারেন। আবার আরেকটা জিনিস দেখবেন, যদি জ্যাম থাকতো এখানে, জ্যামটা যদি ধরেন এটাও যদি ইনক্রিজ করতেছে, ঠিক আছে, এমন যদি থাকতো যে আপনার জ্যামটা এখানে, আমি একটা আপনাকে এক্সাম্পল দিই, ধরেন একটা পার্পল জ্যাম দেওয়া আছে, পার্পল জিনিসটার নাম জ্যাম, জ্যামটা হচ্ছে শুরু হয়েছে 1991-এ এরকম, এটাও কিন্তু তাহলে গ্রুপিংয়ে চলে যেত, তাই না? জ্যামটাও কিন্তু তাহলে আমরা লো ফ্যাট এন্ড রিডিউস স্প্রেডের সাথে গ্রুপিং করে দিতাম, কারণ এটাও দুটো কাছাকাছি সময় শুরু হয়েছে, কাছাকাছি সময় শুরু হয়নি, 2টাই ইনক্রিজ করেছে, হ্যাঁ আবার সো 2টা জিনিস ডিক্রিজ করলো, 2টা জিনিস ইনক্রিজ করলো, সো 2টা জিনিস আমরা গ্রুপিং করে দিচ্ছি। 4টা জিনিসকে আমি সিমিলার প্যাটার্ন অনুযায়ী গ্রুপিং করছি।
আমি কি বুঝাতে পারলাম ক্লিয়ারলি? Yes, আপু। অলরাইট। আপু আমার একটা প্রশ্ন আছে। জি ভাইয়া। আপু ওয়ার্ড লিমিট তো হচ্ছে মানে কতটুকু মিনিমাম লিখতে হবে? এক্সিট করলে তো কোনো সমস্যা নাই না? না আপু? না, এক্সিড করলে কোনো প্রবলেম নাই। আমি এটা প্রথমেই বলে দিলাম, ওয়ার্ড লিমিট আমাদেরকে এখানে বলে দিয়েছে 150 লিস্ট, Minimum। অর্থাৎ মিনিমাম। জি ঠিক আপু। আছে, সো এটা এক্সিড করলে কোনো প্রবলেম নাই। এটা আমাদেরকে ব্রিটিশ কাউন্সিল কখনো কোনো মানে ফাইনাল লিমিট বা ম্যাক্সিমাম লিমিট দিয়ে দেয় নাই। কিন্তু আমি হাইলি সাজেস্ট করব ভাইয়া 150 থেকে 200-র মধ্যে লিখতে, কারণ হাজার হোক আমি যত বেশি লিখব আমার ভুল হওয়ার প্রবণতাটা বেশি থাকবে। সো এই রিস্কটা না নিয়ে আমি চেষ্টা করব 200-র মধ্যে র্যাপ আপ করতে। ম্যাক্সিমাম এক্সাম্পলগুলোতে যখন ব্যান্ড 9-এর এক্সাম্পলগুলো দেখবেন তখন খেয়াল করবেন 200-র মধ্যেই কিন্তু ওনারা শেষ করে। এই যে এটাকে আমরা বলতে পারি একটা আইডিয়াল ব্যান্ড 9-এর লেখা একটা। সে কিন্তু চেকলিস্টের প্রত্যেকটা জিনিসই পূরণ করেছে, রাইট? সো ব্যান্ড 9-এর একটা লেখা উনি কিন্তু দেখেন 192 ওয়ার্ডস দিয়ে কিন্তু সেই জিনিসটা শেষ করেছে। সো আমরাও কিন্তু চেষ্টা করব এরকম করে শেষ করতে, ঠিক আছে? সো যদিও কোনো আপার লিমিট মানে ম্যাক্সিমাম লিমিট দেওয়া নাই, আপনি 200-র মধ্যে চেষ্টা করেন শেষ করতে, কারণ আপনার কিন্তু বেশি লেখা না, জাস্ট চোখে যে জিনিসগুলো পড়ছে সেই জিনিসগুলো জাস্ট লেখা, ঠিক আছে? জি আপু, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আপু। অলরাইট, এখন আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলেন। অনেক আই থিঙ্ক একদিনের জন্য অনেক হজম করতে হবে, বা জিনিসটা কিন্তু বেশ সিম্পল। খেয়াল করেন এই লেখাটা দিয়ে কিন্তু একটা মানুষ টাস্ক 1-এ 9-এ 9 পেয়েছে সাপোজেডলি। জিনিসটা কিন্তু খুব টাফ না, এটা কিন্তু টেকনিকের ব্যাপার, একটু বুঝার ব্যাপার, জিনিসটা বুঝলেই হয়। জাস্ট যখন আমি করে ফেলবো, আমার প্রথমত যখন আমি কোয়েশ্চেনটা আমার হাতে পাবো, আমার মেইন কাজটা কিন্তু থাকবে আমি প্রথমে প্রম্পটটা পড়বো। প্রম্পটটা পড়ার পরে আমি আমার গ্রাফের দিকে চোখ বুলাবো। আমি নিজের মাথায় আগে সেট করে নিব আমি কিভাবে গুছাবো। প্যাটার্নগুলো আমি খেয়াল করব আগে, সিমিলার প্যাটার্ন কোথায় দেখছি। গ্রুপিং করা মানে কিন্তু আমার 80% কাজ শেষ, আর কিন্তু আমার কাজ নাই। তারপরে আমার কিন্তু ওই চেকলিস্টের কথা মনে হয়ে যাবে, আমি আমার ধুম করে লেখাটা শুরু করে ফেলবো। তখন কিন্তু আমার দেখবেন 20 মিনিটও লাগে না। এমনও হয়েছে যে অনেক স্টুডেন্টরা এত এক্সপার্ট হয়ে যায়, মানে নিজে নিজে খুব সুন্দর করে তারা গুছায়, তারা 15 মিনিটে 16 মিনিটে শেষ করে ফেলে জিনিসটা, ঠিক আছে? সো চেকলিস্টটা মাথায় রাখবেন, আপনি ঠান্ডা মাথায় আগে গ্রাফটার দিকে তাকাবেন, যা বুঝছেন তা লিখবেন, তাহলে ইউ আর গুড টু গো আর কি। সো কারো কোনো কোয়েশ্চেন আছে? No, miss. কারো কোনো কোয়েশ্চেন আছে? না আপু আর আচ্ছা, তানজিলা আপু, আপনার কোনো অসুবিধা হয়েছে বুঝতে? কোনো প্রশ্ন আছে? না আপু, প্রশ্ন নাই। আমি আসলে পুরো সেকশনটা ঠিক করে মনোযোগ দিতে পারিনি, আজকে আমি অফিসে তো। আচ্ছা আচ্ছা, একটু পরে রেকর্ডেড ভার্সনটা শুনে কোন আচ্ছা। প্রবলেম হলে আপনাকে ঠিক আছে। knock করবো। ওকে, নো প্রবলেম। ঠিক আছে আপু, আমি জি, আচ্ছা। সো আমাদের ক্লাস আজকে এখানে শেষ। আপনারা এখন লিভ নিতে পারেন যদি প্রশ্ন কোনো না থাকে। আর ইন কেস যদি কোনো Okay, কিছু আপু, আপনারা thank you. মিস করে থাকেন, তাহলে আমি তো পরে ভিডিওটা আপলোডই করে দিব আপনাদেরকে লিঙ্কটা, এবং আজকে যে ক্লাসে যে নোটসটা আমরা করলাম এটা আপনাদেরকে আপলোড করে দেওয়া হবে। সো এটাতে কোনো সমস্যা হবে না। আর আপু আমাদের কি কোনো হোমওয়ার্ক থাকবে? আজকের জন্য হোমওয়ার্ক নাই, আমরা তো কাল আমাদের নেক্সট ক্লাস যেটা সেটাও টাস্ক 1-এর উপরেই থাকবে। সেই ক্লাসটাতে আমরা শিখবো আমাদের ভ্যারাইটি অফ টাইপস অফ টাস্ক 1। সো আমরা সবগুলোর ফর্মুলা শিখে যাব, যাই আমাদেরকে দিক আমরা সবই পারবো, তখন আপনাদের হোমওয়ার্কটা থাকবে, ঠিক আছে? ওকে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আই থিঙ্ক স্যাটারডেতে দেখা হবে, নাকি সানডেতে দেখা হবে? আই থিঙ্ক সানডে। জি, সানডেতে দেখা হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।